একটি গ্রামে অদ্ভুত সব লাশ পাওয়া যাচ্ছে। কোনো লাশের মাথা মিসিং, তো কোনো লাশের হাত মিসিং, আবার কোনো লাশের পা মিসিং, তো কোনো লাশের সবই আছে, জাস্ট মাথাটা মিসিং। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো আলাদা আলাদা মানুষের এই পার্টসগুলো একসাথে জুড়ে দিয়ে মহাশক্তিশালী একজন মানুষ সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছিল, যেটা সফল হলে দুনিয়াটা একদম চেঞ্জ হয়ে যাবে, এমনকি মৃতদেহ প্রাণ প্রতিষ্ঠা করা যাবে। কিন্তু কারা এই অদ্ভুত কাজগুলো করছে, শেষ পর্যন্ত কি তাদের উদ্দেশ্য সফল হবে? জানতে হলে আসুন শুনে আসি মান্ডালা মার্ডার সিরিজের এক্সপ্লেনেশন। 1950-এর দশক ভারতের চরণদাসপুরে আয়াস্তা মান্ডালা নামের একটি গোষ্ঠী সুপার হিউম্যান তৈরির চেষ্টা করছিল। বলা চলে তারা ইয়াস নামের একজন দেবতাকে জাগ্রত করার চেষ্টা চালাচ্ছিল, আর এই কাজের জন্য তারা মানুষকে হত্যা করত। এরপরে তারা এক একজন মানুষের এক একটা অর্গান নিয়ে এক জায়গায় সেলাই করে জুড়ে দিত। এরপরে আয়াস্তা যন্ত্রের মাধ্যমে সেই দেহে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করত। তো তাদের হিসাব অনুযায়ী আজকেই তাদের ইয়াস দেবতা জাগ্রত হবার কথা। এই জন্য এই গোষ্ঠীর প্রধান তান্ত্রিক রুক্মিণী ডেড বডির বুকে একটা বিশেষ মণি বসায় এবং আয়াস্তা যন্ত্রটা চালু করে দেয়। এরপরে একজন ভিকটিমের শরীর থেকে যন্ত্রের ভেতরে রক্ত পুশ হতে শুরু করে। তারা ভেবেছিল আজই তারা সফল হবে, কিন্তু এদিকে গ্রামের লোকেরা রুক্মিণী এবং তার সম্প্রদায়ের কর্মকাণ্ডের ব্যাপারে জেনে গিয়েছিল। তারা জেনে যায় গ্রাম থেকে যে মানুষ উধাও হয়ে যাচ্ছে, রুক্মিণী কালো জাদুর জন্য এদের মেরে ফেলছে। তাই গ্রামের সবাই একত্রিত হয়ে রুক্মিণীকে মেরে ফেলার জন্য প্রাসাদের দিকে ছুটে আসতে থাকে। এদিকে ইয়াস্ট বানানোর কাজও প্রায় শেষের দিকে ছিল। ডেড বডির হাতে হালকা মুভমেন্টও দেখা যায়, কিন্তু ততক্ষণে গ্রামের লোকেরা এসে প্রাসাদের দরজা ধাক্কাতে শুরু করে। রুক্মিণী সম্প্রদায়ের সবাইকে নির্দেশ দেয় যেভাবেই হোক তারা যেন গ্রামবাসীকে আটকে রাখে। রুক্মিণীও দরজার দিকেই নজর দিয়ে রেখেছিল। এদিকে প্রায় সফল হয়ে যাওয়া ডেড বডির গায়ে কেউ মশাল দিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই সেটা আগুনে পুড়ে যায়। সফলতার এতটা কাছে এসেও ব্যর্থ হয়ে রুক্মিণী চিৎকার করে কাঁদতে শুরু করে। ততক্ষণে গ্রামবাসী দরজা ভেঙে প্রাসাদে ঢুকে পড়েছিল। তাই রুক্মিণী আয়াস্তা যন্ত্র এবং মণিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আয়াস্তাদের কেউ কেউ মারা পড়ে। একজন দাসী বিশেষ গ্যাস ছড়িয়ে দিয়ে বাকিদের নিয়ে পালিয়ে যায়। এভাবে আয়াস্তাদের ইয়াস বানানোর প্রচেষ্টা এখানেই ব্যর্থ হয়। এরপরে কেটে যায় অনেকগুলো বছর। 2025 সালে এসে দুনিয়া এখন অনেক বদলে গেছে। বিক্রম সিং নামের একজন পুলিশ অফিসার বাবার সাথে দিল্লি থেকে চরণদাসপুরে ফিরছিল, কারণ কিছুদিনের জন্য সে সাসপেন্ড হয়েছে। ট্রেনে তাদের সামনের সিটে অভিষেক নামের একজন বসেছিল। বিক্রমের বাবা অভিষেকের সাথে বেশ জুটিয়ে গল্প করছিল। বিক্রম খেয়াল করে অভিষেকের হাতের বৃদ্ধাঙ্গুলটা কাটা। সে এটাও খেয়াল করে তার ব্যাগে প্রেস লেখা আছে। ব্যাগ দেখে মনে হচ্ছিল ভেতরে ক্যামেরা আছে। তাই বিক্রম ধারণা করে অভিষেক একজন নিউজ ফটোগ্রাফার। বিক্রমের অবজারভেশন স্কিল দেখে অভিষেক বেশ ইমপ্রেস হয়, তবে সে কোনো কারণে নিজের আইডেন্টিটিটা লুকিয়ে রাখতে চাইছিল। যাই হোক, দীর্ঘ জার্নির পরে বিক্রম আর তার বাবা বিশ্বনাথ বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছেই তাদের 20 বছরের পুরনো কথা মনে পড়ে যায়। বাবা মা এবং 2 সন্তান মিলে সুখী ফ্যামিলি ছিল। বিক্রমের পাওয়ান নামের একটা ভাইও ছিল, কিন্তু একদিন রাস্তায় 2 ভাই অ্যাক্সিডেন্ট করে, যার কারণে বিক্রম সামান্য চোট পেলেও পাওয়ান দুর্ঘটনায় মারা যায়। সেই ঘটনার দিনেই আবার বিস্ময়করভাবে বিক্রমের মাও হারিয়ে যায়। তার মায়ের হ্যান্ড পার্স ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। সেই সব স্মৃতি মনে পড়লে বাবা ছেলে দুজনেই ইমোশনাল হয়ে যায়। এদিকে বিক্রমদের সাথে ট্রেনে আসা অভিষেক নামের ফটোগ্রাফারটাও চরণদাসপুরে এসেছিল। সে একটা মন্দিরে ফটো তুলছিল। এ সময় ভেনকাট নামের এক লোক তাকে ফোন দিয়ে জানায় সুজয় এবং বিজয় মুখ্যমন্ত্রীর লোকের সাথে ডিল করছে। অভিষেক যেন এখনই সেখানে চলে যায়। তো অভিষেক জায়গাটাতে গিয়ে আড়াল থেকে দেখতে পায় সুজয় এবং বিজয় ভোট কেনা এবং নির্বাচনে জেতার জন্য মুখ্যমন্ত্রীর এজেন্টকে ব্রিফকেস ভর্তি টাকা দিচ্ছে। অভিষেক এই দৃশ্যটার ফটো তুলে নেয়, কিন্তু কয়েকটা ফটো তোলার পরে একজন তাকে দেখে ফেলে এবং ওদের লোকেরা তাকে তাড়া করতে শুরু করে। তখনকার মতো অভিষেক বেঁচে যায়, কিন্তু পরের দিনই অভিষেকের লাশ নদীতে ভেসে ঘাটের কাছে আসে। এই সময় বিক্রম, তার পুলিশ বন্ধু প্রমোদ এবং বিক্রমের বাবা ঘাটের ধারেই ছিল। বিক্রমের বাবা ঘাটে গোসল করার সময়ে প্রথম লাশটা দেখে চমকে ওঠে। মানুষ তো এমনি লাশ দেখে চমকে ওঠার কথা, কিন্তু এই লাশটা ছিল অদ্ভুত। অভিষেকের হাত পা কেটে মাথার সাথে জুড়ে দেওয়া হয়েছে, যেন দেখে মনে হচ্ছে মাথা থেকেই তার হাত পা বেরিয়েছে।
এছাড়া বাকি বডিটা একদম মিসিং ছিল। এছাড়া অভিষেকের কপালে একটা বিশেষ চিহ্ন আঁকা ছিল। যেহেতু বিক্রম টেনে অভিষেককে দেখেছিল তাই সে সহজেই তাকে চিনে ফেলে। তবে অভিষেকের কপালে থাকা চিহ্নটাও তার খুব পরিচিত লাগছিল। এই জন্য সে দ্রুত বাড়িতে ছুটে যায় এবং তার মায়ের জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। মা মিসিং হবার পরে তার পার্সটা পাওয়া গিয়েছিল। সেই পার্সের ভেতরে একটা কয়েন ছিল। বিক্রম কয়েনটা বের করে দেখে এই কয়েনে থাকা চিহ্ন এবং অভিষেকের কপালে থাকা চিহ্ন হুবহু একই রকম। এর থেকে তার সন্দেহ হয় মায়ের মিসিং হওয়া এবং অভিষেকের খুন হওয়া একই সুতোয় গাঁথা কিনা। রাতে প্রমোদের সাথে গল্প করার সময়ে বিক্রম বলে তার এখনো বিশ্বাস তার মা বেঁচে আছে। সে হঠাৎ তার মাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। প্রমোদ ভরসা দিয়ে বলে সেও বিক্রমের মাকে খুঁজতে সাহায্য করবে। এদিকে অনন্যা নামের একজন লোকাল পলিটিশিয়ান পার্টি সেক্রেটারির সাথে দেখা করতে যাবার জন্য রেডি হচ্ছিল। তখন ভেনকাট অনন্যাকে গতদিন অভিষেকের তোলা ফটোগুলো দেখায়। অভিষেক মরার আগে ফটোগুলো পাঠিয়েছিল। অনন্যা মিডিয়ার কাছে নিউজটা লিক করে দিতে বলে, কারণ সে জানে এই ঘটনায় যেহেতু মুখ্যমন্ত্রী জড়িত তাই পুলিশ কেসটা নিয়ে মাথা ঘামাবে না, উল্টো তারা ফটোগুলো ধামাচাপা দেবার চেষ্টা করবে। অনন্যা বের হতেই যাচ্ছিল তখন আরেকটা রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। অনন্যার স্বামী জয়রাজ একজন কাজের লোকের ওপরে খেপে গিয়েছিল। অনন্যাকে দেখে জয়রাজের আরও রাগ হয়ে যায়। অ্যাকচুয়ালি জয়রাজ নিজেও পলিটিশিয়ান ছিল, কিন্তু এখন তার কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গেছে। সে এখন পুরোপুরি বিছানাগত। এই জন্য তার জায়গা অনন্যা দখল করে নিয়েছে। এই কারণে জয়রাজের অনন্যার ওপরে হিংসা হয়। অনন্যা তাকে ছাপিয়ে উপরে উঠে যাচ্ছে। শীঘ্রই হয়তো সে এমএলএর নমিনেশনও পেয়ে যাবে। এগুলো জয়রাজ মানতেই পারে না। অবশ্য অনন্যাও জয়রাজকে তেমন গুরুত্ব দেয় না। সে নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশ অভিষেকের কেসটা সামনে নিলেও মিডিয়ায় প্রকাশ করে দেয় অভিষেকের হত্যার পেছনে সুজয় এবং বিজয় দায়ী। এই নিউজ দেখে দুই ভাই রেগে আগুন হয়ে যায়। তাদের মা জিজ্ঞেস করে ওরা সত্যিই খুনটা করেছে কিনা। দুই ভাই কসম কেটে বলে ওরা অভিষেককে খুন করেনি। বিনা অপরাধে দুর্নাম রটে যাওয়ায় তারা বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ইস্যুতে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এদিকে বিক্রম অভিষেকের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিচ্ছিল। থানায় গিয়ে সে জানতে পারে অভিষেকের স্ত্রী কাছেই কোথাও একটা থাকে। তো বিক্রম অভিষেকের স্ত্রীর সাথে দেখা করার জন্য যায়, কিন্তু দেখা যায় সেখানে বেশ হট্টগোল হচ্ছে। সে একজন মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করলে সে অভিষেকের ভালো মন্দের ব্যাপারে জানাচ্ছিল। তখন মহিলা অভিষেককে বাবলু বলে সম্বোধন করছিল। বাবলু হলো অভিষেকের ডাকনাম। এই নামটা শুনে বিক্রম চমকে ওঠে। এ সময় বিক্রমের কাছে অনন্যার ফোন আসে এবং পেছনের একটা ঘরের জানালা দিয়ে হাত নাড়ে। অনন্যাও এখানে অভিষেকের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিল। এই কথাটা সুজয়ের লোকেরা জানতে পেরে এখানে হট্টগোল শুরু করেছে, যার কারণে অনন্যা বের হতে পারছে না। তো অনন্যা আর বিক্রম পূর্ব পরিচিত। অনন্যা জিজ্ঞেস করে বিক্রম এখানে কি করতে এসেছে। বিক্রম জানায় সে অভিষেকের কেসটা নিয়ে ঘাটাঘাটি করছে। তো এরপরে তারা সোজা কবিতার টপিকে চলে যায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় কবিতা অভিষেকের গার্লফ্রেন্ড ছিল, এখন সে কোমায় আছে। আর অনন্যা হলো কবিতার বোন। দুজনে এই টপিকে কিছুক্ষণ মান অভিমানের কথা বলে। ততক্ষণে বাইরের হট্টগোল কমে গিয়েছিল। এই জন্য ভেনকাট অনন্যাকে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যায়। অনন্যা সুজয় এবং বিজয়কে শায়েস্তা করার একটা প্ল্যান খাটায়। যাবার পথে সে ভেনকাটকে বলে সুজয় বিজয় দুই ভাইকে পুলিশ দিয়ে গ্রেফতার করাও, এরপরে ওদের আরেক ভাই বান্টিকে খবর দাও। পুলিশ সুজয় এবং বিজয়কে এনকাউন্টার করার প্ল্যান করেছে। তো ভেনকাট অনন্যার কথা মতো কাজ করে এবং তাদের প্ল্যানটাও ওয়ার্কআউট করে। পুলিশ যখন সুজয় বিজয়কে নিয়ে যাচ্ছিল তখন বান্টির লোকজন নিয়ে তাদের তাড়া করে এবং দুই ভাইকে বলে পুলিশ তাদের এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছে। এতে তাদের ভেতরে প্যানিক শুরু হয়ে যায়। ফলে দুই পক্ষ গোলাগুলি শুরু করে। এতে একজন কনস্টেবল মারা যায় এবং সুজয় বিজয় পালিয়ে যায়। তো এই ঘটনার পরের দিন মুখ্যমন্ত্রী অনন্যার সাথে দেখা করে বলে সে কাজটা একদম ঠিক করেনি। মুখ্যমন্ত্রী বুঝতে পারছিল নির্বাচনের মাঠ থেকে দুই ভাইকে সরাতেই অনন্যা এই ট্রিক্স খাটিয়েছে। তবে অনন্যা একটুও ঘাবড়ায় না। সে অভিষেকের তোলা ডিলের ফটোগুলো মুখ্যমন্ত্রীকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে। মুখ্যমন্ত্রী যেহেতু নমিনেশন বিক্রি করছিল তাই এই নিউজ বাইরে আসলে তারও সমস্যা হবে। তাই সে অনন্যার কথায় চুপসে যায়। অনন্যা শর্ত দিয়ে বলে সে এই ফটো লিক করবে না। বিনিময়ে মুখ্যমন্ত্রী তাকে এমএলএ নির্বাচনে নমিনেশন পাইয়ে দেবার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে অনন্যার কথা মেনে নেয়। তবে সে সতর্ক করে দিয়ে বলে অভিষেকের কেসটার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সে যেন সাবধান থাকে। অভিষেকের কেসটা নিয়ে অলরেডি সিআইবি অফিসার রিয়া থমাস ঘাটাঘাটি করছিল। যদিও সে এখনো অফিসিয়ালি এই কেসটার দায়িত্ব পায়নি, তবে সে এই কেসটা হ্যান্ডেল করতে চায়। এই জন্য প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু পরের দিন বুড়োতে গিয়ে রিয়া জানতে পারে
তাকে প্রমোশন দিয়ে স্পেশাল অপারেশন টিমে পাঠানো হচ্ছে। তবে এই নিউজে খুশি হবার বদলে রিয়া আপসেট হয়ে যায়। সে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় সে প্রমোশন নেবে না, তার বদলে সে অভিষেকের কেসের তদন্ত করতে চরণদাসপুরে যেতে চায়। রিয়ার 2 বছর আগে কোনো একটা ঘটনার জের ধরে সামান্য মেন্টাল সমস্যা হয়েছিল। সে একটা বাচ্চা মেয়েকে হ্যালুসিনেট করে, এই জন্য তাকে ফিল্ড থেকে সরিয়ে এনে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স কাজ দেওয়া হয়েছিল। এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা বলে রিয়া ফিল্ড পর্যায়ে কাজ করার জন্য পারফেক্ট না। তবুও রিয়ার জেদের কারণে সে তাকে এই কেসের দায়িত্ব দিয়ে দেয়। এদিকে বিক্রম রাতে বাবার সাথে কথা বলছিল। সে বলে মায়ের খুব ক্লোজ একজন মানুষ ছিল উর্মিলা কাকি। সেই উর্মিলা কাকির একজন ছেলে ছিল যার নাম বাবলু, আর এই বাবলুই হলো অভিষেক। এটা শুনে বিক্রমের বাবাও বেশ আপসেট হয়। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিক্রমের মা যেদিন গায়েব হয় সেদিন তার মায়ের সাথে উর্মিলা কাকিও ছিল, কিন্তু উর্মিলা কাকি ফিরে আসলেও তার মা আর ফিরে আসেনি। তো পরের দিন বিক্রম প্রমোদকে নিয়ে উর্মিলা কাকির বাড়িতে যায় তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পাওয়া যায় না। তবে সেখানে অভিষেকের ব্যাগটা ছিল এবং মেঝেতে রক্তের দাগ লেগেছিল। এটা দেখে বিক্রম ধারণা করে অভিষেককে এখানেই টুকরো টুকরো করে কেটে তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু নদীটা তার ঘরের সাথেই, তাই কাজটা সহজেই হয়ে গেছে। তো এরপরে বিক্রম ইন্স্যুরেন্সের লোক পরিচয় দিয়ে অভিষেকের স্ত্রীর সাথে দেখা করে। বিক্রম তাকে কৌশলে জানায় অভিষেক তার ইন্স্যুরেন্সের জন্য নিজের মাকে নমিনি করে গেছে। এই বলে সে উর্মিলা কাকির অ্যাড্রেসটা ম্যানেজ করে নেয়। এদিকে সুজয় বিজয়ের বর্তমান পরিস্থিতিতে তাদের মা চিন্তিত হয়ে পড়েছিল। সে বরুণা জঙ্গলে গিয়ে বরদান চাওয়ার ব্যাপারে ভাবছিল। তবে 2 ভাই বলে এসব ব্ল্যাক ম্যাজিকে কোনো কাজ হয় না। তখন তাদের মা জানায় 7 বছর আগে একজন পাওয়ারফুল লোকের ভয়ে সুজয় এবং বিজয় নেপালের বর্ডারের কাছে লুকিয়েছিল। ওদের 2 ভাইকে দেখা মাত্রই মেরে ফেলা হবে, এরকম একটা পরিস্থিতি চলছিল। তো লুকিয়ে থাকাকালীন খাবার শেষ হয়ে যাওয়ায় এক ভাই খাবার কিনতে বাইরে বেরিয়েছিল। এতে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে। এদিকে তাদের মায়ের কাছেও খবরটা পৌঁছে যায় কিছুক্ষণের ভেতরে ওরা মারা পড়বে। তখন তাদের মা একজন মহিলার কাছে যায়। সেই মহিলা তাকে একটা কয়েন দিয়ে বরুণা জঙ্গলে চলে যেতে বলে। এই জঙ্গলে অলৌকিকভাবে সমস্যার নিরসন করা হয়। তো তাদের মা সেখানে গেলে দেখে একজন তান্ত্রিক দাঁড়িয়ে আছে, আর তার সামনেই ছিল সেই আয়াস্তা যন্ত্রটা। এই যন্ত্রটার ভেতরে একটা বিশেষ চিহ্নওয়ালা কয়েন ফেলা লাগে, তবেই যন্ত্রটা চালু হয়। তো সুজয় বিজয়ের মা মহিলার কাছ থেকে ওই কয়েনটা তো নিয়ে এসেছিল। সে কয়েনটা যন্ত্রের ভেতরে ফেলতেই সেটা চালু হয়ে যায়। তখন তান্ত্রিক বলে বরদান পাওয়ার জন্য বলিদান দেওয়া লাগে, আর এখানে বলিদান হিসেবে ডান হাতে বৃদ্ধাঙ্গুল দেওয়া লাগে। তো তাকে বৃদ্ধাঙ্গুল যন্ত্রের একটা হোলে রেখে বরদান চাইতে বলা হয়। সে বরদান চায় তার সন্তানেরা যেন প্রাণে বেঁচে যায় এবং ওদের শত্রুদের যেন সর্বনাশ হয়ে যায়। বরদান চাইতে তার আঙ্গুলটা কেটে যায় এবং তান্ত্রিক তাকে কয়েনটা ফিরিয়ে দেয়। শত্রুরা ততক্ষণে সুজয় বিজয়ের ডেরায় পৌঁছে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোথায় থেকে এক পাল মৌমাছি এসে ওদের ওপরে অ্যাটাক করে। কিন্তু একটা মৌমাছিও 2 ভাইকে কামড়াচ্ছিল না, তাই এই অ্যাডভান্টেজ নিয়ে ওরা লোকগুলোকে মেরে ফেলে। তবে ওদের প্রধান শত্রু তখন নিজের বাড়িতে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ সে গলায় খাবার আটকে শ্বাসনালী বন্ধ হয়ে মরে যায়। অর্থাৎ এভাবেই ওই অলৌকিক বরদান কাজ করে যায়। তো সবটা শোনার পরে 2 ভাই জঙ্গলে গিয়ে বরদান চাইতে রাজি হয়ে যায়। এই জন্য তাদের মা আবারও 7 বছর আগের ওই মহিলার কাছ থেকে একটা কয়েন নিয়ে আসে। এদিকে রিয়া চরণদাসপুরে এসে অভিষেকের কেসের তদন্ত শুরু করে। কেসের তদন্তে প্রথমেই অনন্যার নাম বেরিয়ে আসে, কারণ সে অভিষেকের ক্যামেরা এবং ল্যাপটপে থাকা ফটোগুলো ডিলিট করিয়েছিল। এই জন্য পরের দিন রিয়া অনন্যার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চলে যায়। অনন্যা মিটিং আছে অজুহাত দিয়ে রিয়াকে এড়িয়ে চলে যাচ্ছিল। তবে রিয়াও নাছোড়বান্দা, সে অনন্যার গাড়িতে উঠে বসে এবং বলে তারা যেতে যেতে কথা বলবে। গাড়িতে উঠে রিয়া বলে অভিষেকের মৃত্যুর আগে তার কাছে একটা আননোন নম্বর থেকে ফোন এসেছিল। এই ফোনটার লোকেশন হলো অনন্যার বাড়ি। অনন্যা কাউন্টার দিয়ে বলে আইপি ট্র্যাকিং করে জাস্ট আনুমানিক রেঞ্জের একটা এরিয়া ডিটেক্ট করা যায়, এক্সাক্ট কোনো লোকেশন ডিটেক্ট করা যায় না। এই জন্য অনন্যার বাড়ি থেকেই যে ফোনটা করা হয়েছিল এর কোনো নিশ্চয়তা নেই। হতে পারে বাড়ির আশেপাশ থেকে কেউ করেছিল। অনন্যার লজিক ঠিক ছিল, এই জন্য রিয়া এই ব্যাপারে আর কিছু বলে না। তখন সে একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে 3 মাস আগে অভিষেকের সাথে ভেনকাটকে দেখা গিয়েছিল। অনন্যা জানায় তখন তাদের নির্বাচনী ক্যাম্পেইন চলছিল।
তাই ফটোগ্রাফির জন্য অভিষেককে হায়ার করা হয়েছিল। এবারও একটা লজিক্যাল উত্তর পেয়ে রিয়া চুপসে যায়। এরই মধ্যে অনন্যা খেয়াল করে ড্রাইভার ভুল পথে গাড়ি নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে ড্রাইভার কাঁদো কাঁদো হয়ে বলে বিজয় তার মেয়েকে কিডন্যাপ করার হুমকি দিয়েছে। অনন্যাকে ওদের হাতে তুলে না দিলে ওরা তার মেয়ের ক্ষতি করে দেবে। সে গাড়িটা একটা ব্রিজের ওপরে আনতেই সেখানে বিজয় এবং তার লোকেরা চলে আসে। তবে তারা তো জানতো না গাড়িতে রিয়া আছে। রিয়া বেরিয়ে এসে তাদের এক এক করে বেদম মারতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে রিয়ার হ্যালুসিনেশন হয় এবং সে বাচ্চা মেয়েটাকে আবারও দেখতে পায়। ফলে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ায় একজন তার মাথায় আঘাত করে আর সে সেন্সলেস হয়ে যায়। নিজেকে বাঁচাতে অনন্যা তাকে ফেলে রেখেই পালিয়ে যায়। এদিকে বিক্রম উর্মিলা কাকির অ্যাড্রেসে পৌঁছে যায়। উর্মিলা কাকি এখন পাগল প্রায় হয়ে গেছে, সে কাউকে চিনতে পারে না। বিক্রম টেপ রেকর্ডারে তার মায়ের একটা গান শোনাতেই উর্মিলার সবকিছু মনে পড়ে যায়। সে বিক্রমকে বলতে থাকে শয়তান তার মা এবং পাওয়ানকে নিয়ে গেছে। বিক্রম বিস্তারিত জানতে চাইলে উর্মিলা 20 বছর আগে ঘটা ঘটনাটা জানায়। অ্যাক্সিডেন্টে পাওয়ানের অবস্থা মুমূর্ষ হয়ে যাবার পরে বিক্রমের মা তাকে বরুণা জঙ্গলে নিয়ে যায়। যাবার সময়ে উর্মিলা কাকিকেও সাথে নিয়ে নিয়েছিল। উর্মিলা কাকিকে বাইরে দাঁড় করিয়ে রেখে বিক্রমের মা পাওয়ানকে নিয়ে একটা পাতাল ঘরে ঢোকে। সেখানে তান্ত্রিক আয়স্তা যন্ত্রটা নিয়ে দাঁড়িয়েছিল। বিক্রমের মা বলে তার একটা বরদান চাই। তান্ত্রিকের নির্দেশনা মতো সে কয়েনটা যন্ত্রে ফেলে, এতে যন্ত্র চালু হয়ে যায়। এরপরে সে মেশিনের একটা হোলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল রেখে বরদান চায় তার ছেলে যেন বেঁচে যায়। এটা চাইতেই তান্ত্রিক মেশিনের একটা হ্যান্ডেল প্রেস করে এবং বিক্রমের মায়ের বৃদ্ধাঙ্গুলটা কেটে যায়। সেই সাথে সেখানে আচমকা কিছু একটা ঘটে, যার কারণে বাইরে থাকা উর্মিলা কাকি ছিটকে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। এইটুকু বলে উর্মিলা কাকি আতঙ্কে অস্থির হয়ে যায়, পাগলের মতো ছটফট করতে শুরু করে। বিক্রম সিদ্ধান্ত নেয় সে এবার বরুণা জঙ্গলে গিয়ে খুঁজে দেখবে ওখানে কি রহস্য লুকিয়ে আছে। এদিকে সুজয় ঘটনাস্থলে এসে রিয়ার প্রোফাইল চেক করে জানতে পারে সে একজন সিবিআই অফিসার। না জেনে বুঝে সিবিআই অফিসারকে আঘাত করায় সে বিজয়ের ওপরে খুব রেগে যায়। সুজয় বলে তারা যতগুলো গ্যারাকলে পড়ে গেছে তাতে এবার তাদের মায়ের পরামর্শ মতো বরদান চাইতে যাওয়া ছাড়া আর উপায় নেই। তারা রিয়াকে হাত পা মুখ বেঁধে গাড়ির ডিকিতে ঢুকিয়ে রাখে। এরপরে তারা বরুণা জঙ্গলে যায়। তবে তারা নিজেদের আঙ্গুল হারাতে চাইছিল না, এই জন্য তারা তাদের এক কর্মী বীরজুকে হায়ার করে। তারা বীরজুকে অনেক টাকা দিয়ে ফোসলায় যাতে সে তাদের হয়ে বরদান চায়। তো জঙ্গলে গেলে তান্ত্রিক তাদের সামনে আয়স্তা যন্ত্রটা রাখে। বীরজু এসব দেখে ভয়ে কাঁপছিল। সে যন্ত্রে আঙ্গুল রেখে নিজের জন্য একটা বরদান চাইতেই তার আঙ্গুলটা কেটে যায়। এ সময় সুজয় বিজয় আরেকটা ভুল কাজ করে ফেলে। তারা তান্ত্রিকের দিকে গান পয়েন্ট করে বলে তাদের বরদান কাজ না করা পর্যন্ত তারা তান্ত্রিককে যেতে দেবে না। তাদের কথা শুনে তান্ত্রিক জাস্ট একটা হাসি দেয় আর তারপরই ধামাকা শুরু হয়ে যায়। তাদের প্রতিটা লোক মারা যেতে থাকে। দুই ভাই ছুটে পালানোর চিন্তা করে, কিন্তু তখনই সেখানে মুখোশধারী একজন মানুষ চলে আসে। পাশাপাশি ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়ার প্রভাবে ওদের শরীর প্যারালাইজড হয়ে যায়। তখন মুখোশধারী দুই ভাইয়ের একটা করে হাত কেটে নেয়। এরপরে তাদের গলা কেটে দিয়ে সেখানেই মেরে ফেলে। মুখোশধারী বীরজুকেও মেরে ফেলতো, তবে তার বৃদ্ধাঙ্গুল কাটা দেখে সে বুঝতে পারে বীরজু এখানে বরদান চাইতে এসেছিল। এই জন্য সে বীরজুকে কিছু না করে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে বিক্রম চলে আসে। সে এসেই দেখে এখানে এই অবস্থা। বীরজু শকে বেহাল দশায় বসেছিল, তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। ডিকিতে থাকা রিয়া বুঝতে পারে এখানে কেউ এসেছে, এই জন্য সে ডিকির ভেতরে আওয়াজ করে সিগন্যাল দিতেই বিক্রম ডিকি খুলে রিয়াকে মুক্ত করে। বিক্রম জানায় সে দিল্লি পুলিশের লোক। রিয়াও নিজের পরিচয় দেয় সে সিআইবি অফিসার। বিক্রম খেয়াল করে সামনে আগুন জ্বলছে, তাই তারা এগিয়ে গিয়ে দেখে সুজয় বিজয়ের লাশ পড়ে আছে আর তাদের চারিদিকে গোল সার্কেলে আগুন জ্বলছে। এরপরে তারা ফরেন্সিক এবং বাকি টিমকে খবর দেয়। তারা এসে মার্ডার স্পট থেকে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। বিক্রম সেখানে পাতাল ঘরের ভেতরটা দেখতে চাইছিল, তাই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, তাই সে টর্চ নিয়ে যায়, কিন্তু ভেতরে গিয়ে আশ্চর্যজনকভাবে টর্চ বন্ধ হয়ে যায়। বিক্রম তখন দেশলাই কাঠি জ্বালিয়ে যতটুকু দেখা সম্ভব দেখার চেষ্টা করে। সে দেয়ালে একটা মানুষের অবয়ব বানানো দেখতে পায়, তবে মানুষটার বুকের কাছে গর্তের মতো হয়েছিল। এটা আসলে ইয়াশ দেবতার অবয়ব ছিল। এসব কাজ আয়স্তা মান্ডালার লোকেরাই করেছে, যদিও বিক্রম এর অর্থ বুঝতে পারে না। যাই হোক, ফিরে আসার পরে রিয়া বীরজুকে জিজ্ঞাসাবাদ করে। যদিও আতঙ্কে বীরজু তখনও কথা বলার সময়ে তালগোল পাকিয়ে ফেলছিল, তবে মায়ের ওপরে তো ঔষধ নাই, এই জন্য একটু মারধর করতেই বীরজু সব স্বীকার করে নেয়। প্রথমে সে সুজয় বিজয়ের মায়ের বরদান পাওয়ার গল্পটা বলে
এরপর সে জানায় ওরা সেখানে বরদান নিতে গিয়েছিল। দুই ভাই তাকে বরদান নেওয়ার জন্য পাঠায় এবং তার আঙ্গুলটা বলিদান দেওয়া লাগে। এরপরই হঠাৎ কি হয়ে যায়, কোথা থেকে ভূতের মতন কেউ একজন এসে সবাইকে মেরে ফেলে। বিরজুর পরে রিয়া অনন্যাকে জিজ্ঞাসাবাদ করে, কারণ অনন্যা সেদিন তাকে হেল্প না করে পালিয়ে গিয়েছিল। অনন্যা বলে সে পুলিশকে ইনফর্ম করতে গিয়েছিল, কিন্তু রিয়া অলরেডি জেনে গিয়েছে অনন্যা সেদিন পুলিশকে ইনফর্ম করেনি। ইনফ্যাক্ট সে রিয়াকে কোনো রকম সাহায্য করার চেষ্টা করেনি। রিয়া বলে আপনি চেয়েছিলেন আমি মরে যাই, আমি মরে গেলে সুজয় বিজয় সিবিআই অফিসারকে হত্যার দায়ে ফেসে গিয়ে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেত। এতে আপনি একদম ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার সুযোগ পেয়ে যেতেন। যাই হোক, এরপরে রিয়া বিক্রমকেও জিজ্ঞাসাবাদ করে সে ওই রাতের বেলা জঙ্গলে কেন গিয়েছিল। তাছাড়া অভিষেকের মার্ডার স্পটেও বিক্রম ছিল, তাই রিয়া তার ওপরে সন্দেহ করছিল। বিক্রম জানায় তার মা 22 বছর আগে হারিয়ে গেছে। তার ধারণা অভিষেকের মৃত্যুর সাথে তার মায়ের মিসিং হওয়া কানেক্টেড, কারণ অভিষেকের লাশের কপালে যে চিহ্ন ছিল সেটা তার মায়ের সাথে কানেক্টেড। এই জন্য সে জঙ্গলে খোঁজ নিতে গিয়েছিল। বিক্রম পকেট থেকে কয়েনটা বের করে রিয়াকে দেখিয়ে বলে এটা তার মায়ের কয়েন। এই কয়েনে থাকা চিহ্নটাই অভিষেকের কপালে ছিল। কয়েনটা দেখে রিয়া চমকে ওঠে, কারণ সেম কয়েন সে বিরজুর কাছেও পেয়েছে। বিক্রম রিয়াকে বলে আমার উপরে সন্দেহ করে আপনার কোনো লাভ হবে না, উপরন্তু আমি আপনাকে এই কেসে সাহায্য করতে পারবো। রিয়াও ভাবে বিক্রম এখানকার লোকাল ছেলে, তার উপরে আবার সে পুলিশ ইন্সপেক্টর, তাই সে ইনভেস্টিগেশনে বিক্রমকে সাথে রাখার সিদ্ধান্ত নেয়। তারা কথা বলছিল, এ সময় কেভালা শাস্ত্রী নামের একজন জ্যোতিষী দেখা করতে আসে। শাস্ত্রীর ভাষ্যমতে সে একজন ছায়া বিশারদ। আমরা রোদে বা লাইটের সামনে গেলে যেমন ছায়া দেখা যায়, তেমনি প্রতিটা মানুষের একটা আধ্যাত্মিক ছায়া আছে। শাস্ত্রী সে ছায়াকে দেখতে পায়। তো তার এখানে আসার কারণটা হলো আজ সকালে সে যখন পুজো করছিল তখন সে খুনির ছায়া দেখতে পায়। খুনির সাথে সে জেসমিন ফুলের গন্ধ পাচ্ছিল, আর এই প্রজাতির জেসমিন শুধু বরুণা জঙ্গলেই পাওয়া যায়। এই জন্য শাস্ত্রী শিওর হবার জন্য বরুণা জঙ্গলে চলে যায়। আর ঠিক সুজয় বিজয়ের মার্ডার স্পটের পাশেই সে একটা জেসমিন ফুলের গাছ দেখতে পায়। এতে সে শিওর হয়ে যায় তার দেখা ছায়াটা সত্যি ছিল। প্রমাণ দেবার জন্য শাস্ত্রী বলে সে এটাও জানতে পেরেছে খুনির মার্ডার ওয়েপন কি ছিল। খুনের জন্য খুনি অনেক প্রাচীন কোনো তলোয়ার ইউজ করেছে, আর শাস্ত্রীর ভয় হলো খুনি এবার তাকে খুন করবে। সে তার আশেপাশে খুনির ছায়া দেখতে পাচ্ছে। পাশাপাশি তার একজন বন্ধু আছে যার নাম জামাল উদ্দিন খান। সে জিমি খান নামে পরিচিত। তো জিমি খান রিসেন্টলি হওয়া খুনগুলোর ব্যাপারে স্টাডি করেছে। জিমি খান ক্যালকুলেশন করে দেখেছে নেক্সট খুনটা হবে কোনো সনকের। সনক মানে হলো গুরু, শিক্ষক বা উস্তাদ। শাস্ত্রী গত 38 বছর ধরে শিষ্যদের ছায়াবিদ্যা শেখাচ্ছে, তার মানে সে একজন সনক। তাই তার সন্দেহ খুনির নেক্সট টার্গেট সে। এই জন্য সে রিয়াকে এই ব্যাপারে জানাতে এসেছে। তারা কথা বলছিল, এই সময় শাস্ত্রীর স্ত্রী কালিন্দী সেখানে চলে আসে এবং শাস্ত্রীকে বলে তোমাকে আমি বারণ করেছিলাম এসব কথা কাউকে না বলতে, এসব শুনে সবাই তোমাকে পাগল বলবে। শাস্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তার স্ত্রী বলে তাদের ছেলে অমৃত এখনো না খেয়ে বসে আছে, সে বাবা মাকে ছাড়া খাবার খায় না। তো শাস্ত্রী বলে ঠিক আছে তুমি বাইরে যাও, আমি আসছি। এই বলে আজকের মতো কথাবার্তা শেষ করে শাস্ত্রী চলে যায়। এতক্ষণ বিক্রমও সেখানে বসেছিল এবং সেও শাস্ত্রীর সব কথা শুনেছে। এই জন্য সে সোজা জিমি খানের বাড়িতে দেখা করতে যায়। এই জিমি খান আবার অদ্ভুত পাগলা টাইপের লোক। পরিবারে শুধু জিমি এবং তার নাতনি নূর ছাড়া আর কেউই নেই। বাকি যারা আছে সবাই ভাড়াটে। বিক্রম নিজের পরিচয় লুকিয়ে রিসেন্টলি হওয়া খুনগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জিমি বুঝে যায় বিক্রম পুলিশের লোক। এই জন্য সে বিক্রমকে বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেয়। এদিকে রিয়া তার সহকর্মী মালিককে নিয়ে শাস্ত্রীর বাড়ির সামনে গিয়ে একজন নাপিতকে জিজ্ঞেস করে শাস্ত্রী কেমন লোক। নাপিত জানায় শাস্ত্রী একটু পাগলা টাইপের লোক। তাদের একটা ছেলে ছিল যে 8 বছর আগে মারা গিয়েছে। এটা শুনে রিয়া চমকে উঠে জিজ্ঞেস করে ওদের অমৃত নামের আর কোনো ছেলে বেঁচে আছে কিনা। নাপিত জানায় তাদের একটা ছেলেই ছিল, সেটা হলো অমৃত। এই অমৃতই 8 বছর আগে মারা গিয়েছে। এটা শুনে রিয়া এবং মালিক দুজনেই হকচকিয়ে যায়, কারণ থানায় এসে শাস্ত্রীর স্ত্রী বলেছিল তাদের ছেলে অমৃত না খেয়ে অপেক্ষা করছে। আবার শাস্ত্রীও তার কথায় সায় দিয়েছিল। তবে কি এরা ফুল ফ্যামিলি পাগল? রিয়া বেশ কনফিউশনে পড়ে যায়। তো এরপরে তারা বিরজুর বাড়িতে যায়। যদিও বিরজু এখনো কাস্টাডিতেই আছে। বিরজুর এলাকায় গিয়ে একজন মহিলাকে জিজ্ঞেস করে বিরজুর বাড়ি কোনটা। মহিলা বলে ওই যে একটা বাড়ির সামনে মানুষ নাচানাচি করছে ওইটাই বিরজুর বাড়ি। রিয়া জিজ্ঞেস করে বাড়ির সামনে মানুষ নাচানাচি করছে কেন। মহিলা জানায় বিরজুর ছেলে গত 5 বছর আগে হারিয়ে গিয়েছিল। এই 5 বছর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
অথচ আজ হঠাৎই সে ফিরে এসেছে। তো এরপরে থানায় ফিরে এসে বিরজুকে তার ছেলের ফটোটা দেখাতেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আসলে সেদিন বিরজু আয়াস্ত্রা যন্ত্রে আঙ্গুল বলিদান দিয়ে সুজয় বিজয়ের জন্য কোনো বরদান চায়নি, বরং সে বরদান চেয়েছিল তার ছেলে যেন ফিরে আসে। আর তার বরদান সত্যিই কাজ করে গেছে। তবে রিয়া বিরজুকে বলে একমাত্র সেই খুনিকে দেখেছে। ওই খুনিটা হয়তো বিরজুর ছেলেকে ইউজ করে বিরজুর ফ্যামিলিকে বশ করতে চাইছে। বিরজুও ভাবে হয়তো রিয়াই সঠিক কথা বলছে। এই জন্য সে রিয়াকে খুনির ব্যাপারে সবকিছু বলে দিতে রাজি হয়। বিনিময় শর্ত দেয় তার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এদিকে বিক্রমের কাছে অনন্যার মেসেজ আসে। অনন্যা তাকে হাইফাই হোটেলে দেখা করতে ডেকেছে। অনন্যা নিজেকে লুকাতে বোরখা পরে এসেছিল। দুজনে কাপলের ভান ধরে হোটেলে ঢোকে। রুমে গিয়ে অনন্যা বলে তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই বলে সে বিক্রমকে পাশের বিল্ডিংয়ে তাকাতে বলে। ওই বিল্ডিংয়ে অনন্যার স্বামী জয়রাজকে দেখা যাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জয়রাজ একদম স্বাভাবিকভাবে নিজের পায়ে দাঁড়িয়েছিল, এমনকি অন্য একটা মেয়ের সাথে ডান্সও করছিল। একটু পরে দুজন পলিটিক্যাল লিডার জয়রাজের কামরায় ঢোকে। অনন্যা বলে ফিজিওথেরাপির মাধ্যমে 2 বছর আগেই জয়রাজের প্যারালাইসিস ভালো হয়ে গেছে। সে 2 বছর ধরেই সুস্থ, কিন্তু সে ব্যাপারটা বাইরের কাউকে জানতে দেয় না। আর এই পলিটিক্যাল লিডার দুজন অনন্যার পার্টির লোক। জয়রাজ এদের মাধ্যমে অনন্যাকে সরিয়ে এমএলএ নমিনেশন আদায় করতে চায়। নমিনেশন পেয়ে সে সবাইকে বলবে গুরুদেবের কৃপায় সে সুস্থ হয়ে গেছে। এতে সে সবার সেন্টিমেন্ট পেয়ে যাবে, আর এই সেন্টিমেন্ট দিয়েই নির্বাচনে অনন্যাকে হারিয়ে পাশ করে যাবে। অনন্যা দূর থেকে জয়রাজের কিছু ফটো তুলে নেয়, যাতে সে জয়রাজের প্ল্যানকে নষ্ট করে দিতে পারে। বিক্রম অনন্যাকে বলে চিন্তা করো না, তোমাকে কেউ হারাতে পারবে না। বিক্রমের কমপ্লিমেন্ট শুনে অনন্যা বেশ খুশি হয়। বিক্রম অনন্যার কাছে একটা হেল্প চায়। সে দেখেছিল জিমি খানের বাড়ির ইলেকট্রিসিটি লাইন বিল না দেওয়ায় কেটে দেওয়া হয়েছে। জিমি খানকে খুশি করতে সে অনন্যার মাধ্যমে আবারও ইলেকট্রিসিটি লাইন চালু করে দেয়। এতে জিমি খান বিক্রমের ওপরে খুব খুশি হয় এবং তাকে খুনগুলোর ব্যাপারে ডিটেলস দিতে রাজি হয়। জিমি জানায় তারা বাড়ির দেয়াল মেরামত করার জন্য দেয়াল ভেঙে ভেতরে কিছু কাগজপত্র পেয়েছিল। এগুলো তার দাদা রেখে গিয়েছিল। এই কাগজগুলো থেকে সে জানতে পেরেছে 1952 সালেও সেম ঘটনা ঘটেছিল। তখনও এভাবে মানুষকে খুন করা হচ্ছিল। মানে জিমি খান রুক্মিণী এবং তার আয়াস্তা মন্ডলার সম্প্রদায়ের কথা বলছিল আর কি। সেই সময় এই ঘটনার ইনভেস্টিগেশন করেছিল জিমি খানের দাদা। তো জিমি কাগজগুলো বিক্রমকে দেখায়। একটা কাগজে মান্ডালা আঁকা ছিল। এটা দেখিয়ে সে বলে এই মান্ডালাটা একটা জিওমেট্রিক ডিজাইন, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রিপ্রেজেন্ট করে। এই মান্ডালাতে 8টা খণ্ড আছে, আর 8টা খণ্ডের 8টা চিহ্ন আছে। এর ভেতরে জিমি 3টা চিহ্নের মানে বের করতে পেরেছে। এর মধ্যে প্রথম চিহ্নটা হলো টর্সো। টর্সো অর্থ হলো ধর, মানে মানুষের বুক, পেট এবং কোমরের অংশটাকেই ধর বলে। আপনাদের মনে করিয়ে দেই, অভিষেকের খুনের পরে তার ধরটা মিসিং ছিল, অর্থাৎ অভিষেকের ধরটা দিয়ে তারা মান্ডালার প্রথম ধাপটা কমপ্লিট করেছে। মান্ডালার সেকেন্ড ধাপ হলো শুম্ভ নিশুম্ভের হাত। জঙ্গলে খুনি সুজয় বিজয় 2 ভাইয়ের হাত কেটে দিয়েছিল। তাদের হাতগুলো দিয়ে মান্ডালার দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়েছে। মান্ডালার তৃতীয় ধাপ হলো সনকের মাথা, অর্থাৎ তৃতীয় ধাপ কমপ্লিট করতে কোনো গুরুর মাথা প্রয়োজন। এই জন্য জিমি খানের ধারণা শাস্ত্রীর মাথা দিয়ে তৃতীয় ধাপটা কমপ্লিট করা হবে। জিমি বিক্রমকে 1952 সালের পত্রিকার একটা পেপার কাট দেখায়। গ্রামের লোকেরা রুক্মিণী সম্প্রদায়ের লোকদের মব ভায়োলেন্স করে হত্যা করেছিল। এটা সেই নিউজের পেপার কাট ছিল। এদিকে রিয়া বিরজুর কাছ থেকে খুনির ব্যাপারে জানতে পারে। খুনি কালো পোশাক পরেছিল, তার মুখ ঢাকা ছিল, তার হাতে রাজা বাদশার আমলের একটা তরবারি ছিল। বিরজুর কথাগুলো শাস্ত্রীর বক্তব্যের সাথে মিলে যাচ্ছিল। এই জন্য রিয়া শাস্ত্রীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চলে যায়। শাস্ত্রী এ সময় বসে বই পড়ছিল, কিন্তু তার ঘরে শুধু প্রদীপ জ্বলছিল, কোনো ইলেকট্রিক লাইট জ্বলছিল না। এই ব্যাপারে জিজ্ঞেস করলে শাস্ত্রী জানায় টিউবলাইটে তাদের ছেলে অমৃতের সমস্যা হয়, এই জন্য তারা লাইট জ্বালায় না। রিয়া জিজ্ঞেস করে সে মার্ডারের ঘটনাটা কিভাবে জেনেছিল। শাস্ত্রী জানায় সে অন্তিম ছায়া দেখেছিল। সে উদাহরণ দিয়ে বোঝায় আমরা যখন একটা জিনিস দেখি চোখ বন্ধ করার পরেও কিন্তু সে জিনিসটা কল্পনায় দেখতে পাই। যেমন ধরেন ছোটবেলায় আপনি বাবা মায়ের সাথে একটা পার্কে ঘুরতে গিয়েছিলেন, এত বছর পরেও আপনি চোখ বন্ধ করে স্মৃতিচারণ করলেই কিন্তু সেই স্মৃতিগুলো হুবহু দেখতে পাবেন। এটাকেই মূলত শাস্ত্রী অন্তিম ছায়া বলছিল। তো শাস্ত্রী বলে সে কিছু জিনিস ছায়ার মাধ্যমে জানতে পেরেছিল, আর বাকিটা মার্ডার স্পটে গিয়ে বিজয়ের কাছে জানতে পেরেছিল। এই কথাটা শুনে রিয়া হেসে তাচ্ছিল্যের স্বরে বলে বিজয় তো ততক্ষণে মরে গিয়েছিল। মরা মানুষ শাস্ত্রীর সাথে কথা বলল কিভাবে? শাস্ত্রী বলে মানুষ মরে গেলেও তার আত্মাটা বেঁচে থাকে, আত্মার কোনো মৃত্যু হয় না। সে বিজয়ের আত্মার সাথে কথা বলেছে। প্রমাণ দিতে শাস্ত্রী বলে
তুমিও তো বাচ্চা মেয়েটার আত্মাকে দেখতে পাও, তাই না? এই বলে শাস্ত্রী পাশের সাইডে তাকায়। রিয়াও ওইদিকে তাকিয়ে আবারও বাচ্চা মেয়েটাকে হ্যালোসিনেট করে। এই সময় তার পেছনে রকিং চেয়ারটা দুলতে শুরু করে, যদিও চেয়ারে কাউকে দেখা যাচ্ছিল না। শাস্ত্রী বলে ওই চেয়ারে তার ছেলে অমৃতের আত্মা বসে আছে। এই সময় শাস্ত্রীর স্ত্রী কালিন্দী রিয়ার জন্য চা নিয়ে আসে। সে অমৃতকে পথের ওপর থেকে পা সরিয়ে নিতে বলে। কালিন্দী এমনভাবে কথাটা বলে যেন চেয়ারে জ্যান্ত কোনো মানুষ পা ছড়িয়ে বসে আছে। চা দিয়ে কালিন্দী ছাদের ঘরে চলে যায়। রিয়া শাস্ত্রীকে জিজ্ঞেস করে সে এত কিছু দেখেছে, তাহলে তো খুনির চেহারাটাও দেখা উচিত। শাস্ত্রী জানায় খুনির চেহারা ঢাকা ছিল, তাছাড়া সে খুব দ্রুতগতিতে কাজ ছেড়ে চলে গিয়েছিল, এই জন্য তার ছায়াতরির সুযোগ হয়নি। শাস্ত্রীর কথাবার্তা রিয়ার অবন্তর লাগছিল, এই জন্য চলে যাবার জন্য সে উঠে দাঁড়ায়। তখন শাস্ত্রী অদ্ভুত আচরণ শুরু করে। সে বলে মৃত্যু এখানে চলে এসেছে। এই বলেই সে নিজের গলা চেপে ধরে। মনে হচ্ছিল তার বিষক্রিয়া হচ্ছে অথবা কেউ তার গলা টিপে ধরেছে। মুহূর্তের ভেতরে শাস্ত্রী ছটফট করে মরে যায়। রিয়া কালিন্দীকে ডাকতে ছাদের ঘরে চলে যায়। সে ছাদের ঘরে গিয়ে দেখে সেখানে ধোঁয়া উঠছে এবং কালিন্দী ধ্যানে বসে আছে, তবে তার মাথাটা নেই, শুধুমাত্র ধরটা বসে আছে, অর্থাৎ কেউ কালিন্দীর মাথাটা কেটে নিয়ে চলে গেছে। এই দৃশ্য দেখে রিয়া পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে ধারণা করে যে সনকের কথা বলা হচ্ছিল শাস্ত্রী সেই সনক না, বরং কালিন্দী হলো সেই সনক। এদিকে বিক্রম ভিডিও কলে কবিতার কন্ডিশন দেখছিল। কবিতাকে দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে। সে আর কবিতার রিলেশনে ছিল। বিক্রম পুলিশের চাকরি করত আর কবিতা নিউজ রিপোর্টারে চাকরি করত। একদিন বিক্রমকে একজন সাংবাদিক একটা বক্স পাঠায়। সেখানে ডিডিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু গোপন রিপোর্ট ছিল। কবিতা সেগুলো যাচাই করার পর বিক্রমকে জানায় সে একটা ভালো নিউজ স্টোরি পেয়ে গেছে। সামনের অডিট রিপোর্টে সে ডিডিকে প্রাইভেট লিমিটেড এবং ডেল্টা ফার্মার শত শত কোটি টাকার স্ক্যামের কথা ফাঁস করে দেবে। কিন্তু বিক্রম তাকে এই নিউজটা পাবলিশ করতে বারণ করে, কারণ ডিডিকে প্রাইভেট লিমিটেড টেলিকম মিনিস্টার সুমের রায়নার কোম্পানি। এছাড়া এই এভিডেন্সগুলো বিক্রমকে যে ছেলেটা পাঠিয়েছে তাকেও আজ মেরে ফেলা হয়েছে। তো বিক্রমের রাগারাগিতে কবিতা বলে সে নিউজটা পাবলিশ করবে না। বিক্রম বাড়ি থেকে বের হচ্ছিল, তখন দুজন লোক এসে আচমকা বিক্রমকে গুলি চালিয়ে দেয়। কবিতা তাদের বাধা দিচ্ছিল, এই জন্য একজন কবিতার মাথায় আঘাত করে, আর এই আঘাতের জন্যই এখন পর্যন্ত কবিতা কোমায় আছে। তো ভিডিও কলে কবিতাকে দেখে বিক্রম ইমোশনাল হয়ে যায়। যাই হোক, শাস্ত্রীর বাড়ির ঘটনাটা জানতে পেরে বিক্রম সোজা সেখানে চলে যায়। বিক্রম কালিন্দীর ঘর থেকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিল। সেম গন্ধ সে সুজয় বিজয়ের মার্ডার স্পটেও পেয়েছিল। রিয়া বিক্রমকে একটা ট্যাবলেট দেখিয়ে বলে এই ট্যাবলেটগুলো থেকে ধোঁয়া বের হয়, আর এই ধোঁয়ার কারণে মানুষ প্যারালাইজড হয়ে যায়, যার কারণে খুনি তাদের ইজিলি হত্যা করে চলে যেতে পারে। বিক্রম ট্যাবলেট দেখতে চাইলে রিয়া সেটা না দিয়ে এভিডেন্স বক্সে রেখে দেয়। তবে বিক্রম ট্যাবলেটটা চুরি করে পকেটে ঢুকিয়ে নেয়। এরপরে বিক্রম রিয়াকে বলে সে জিমি খানের সাথে দেখা করেছে। জিমি খান এই খুনগুলোর ব্যাপারে অনেক কিছু জানে। সে রিয়াকে মান্ডালার স্কেচ দিয়ে বলে সবকিছু এই মান্ডালাকে কেন্দ্র করেই ঘটছে। রিয়া প্রথমে বিক্রমের কথাকে গুরুত্ব দেয় না। রিয়া কালিন্দীর ঘরে খুঁজে আলমারির পেছনে ছোট চেম্বার পায়। সেখানে 8টা আলাদা চিহ্নের কৌটা রাখা ছিল। কৌটার ভেতরে বিশেষ চিহ্নের অনেকগুলো কয়েনও ছিল। যেই কয়েন আয়স্তা যন্ত্রটা চালু করতে প্রয়োজন হয়, তারা এগুলো জিমি খানকে দেখায়। সবগুলো দেখে জিমি খান বলে কালিন্দী কোনো সাধারণ গৃহবধূ ছিল না, বরং সে নিজেই একজন সনক ছিল। বরদানের জন্য কয়েন সবাই কালিন্দীর কাছ থেকেই নিত। সেই সবাইকে শিখিয়ে দিত কিভাবে বরদান পাওয়া যায়। রিয়ার খেয়াল হয় শাস্ত্রীর মৃত্যুর আগে কালিন্দী চা দিয়ে গিয়েছিল। চা খাওয়ার পরেই শাস্ত্রী অদ্ভুত আচরণ শুরু করে, অর্থাৎ কালিন্দী চায়ের ভেতরে বিষ মিশিয়ে দিয়েছিল। তারা এটাই বুঝতে পারে কালিন্দী খুন হয়নি, বরং সে নিজের লাইফ স্যাক্রিফাইস করেছে। কালিন্দী জানতো কেউ তার মাথা নিতে আসবে, এই জন্য সে ভক্তির সাথে ধ্যানে বসেছিল। জিমি খান বলে মান্ডালার 8টা ধাপ আছে, এখন পর্যন্ত 3টা ধাপ কমপ্লিট হয়েছে, তার মানে আরো 5টা ধাপ বাকি আছে, অর্থাৎ এখনো আরো 5টা খুন হবে। জিমি খান আরেকটা জিনিস ডিকোড করে, এই খুনগুলো বিশেষ ক্যাটাগরির মানুষকে বেছে বেছে করা হচ্ছে। যেমন প্রথম সিম্বল হলো একজন ভৈরের বডি, মানে এমন একজনের বডি লাগবে যে জীবনে অনেক কিছু দেখেছে, অনেক জায়গায় ভ্রমণ করেছে। যেহেতু অভিষেক একজন ফটোগ্রাফার ছিল, তাই তার সাথে এই সিম্বলটা মিলে যায়, এই জন্যই তারা অভিষেকের বডি নিয়েছে। এরপরে সেকেন্ড সিম্বল হলো শুম্ভ এবং নিশুম্ভের হাত। হিন্দু পৌরাণিক মতে শুম্ভ এবং নিশুম্ভ অসুর বা খারাপ লোক ছিল। ঠিক একইভাবে সুজয় এবং বিজয়ও খারাপ লোক ছিল, তাই ওদের হাতকে নেওয়া হয়েছে। আর তৃতীয় সিম্বল হলো কোনো গুরু বা সনকের মাথা,
এই জন্যই কালিন্দীর মাথাটা তারা নিয়ে গেছে। তো এভাবে যদি তারা বাকি 5টা সিম্বলের অর্থ বের করতে পারে তাহলে হয়তো বাকি 5টা খুন আটকানো যাবে। এই জন্য রিয়া জিমি খানকে বাকি 5টা সিম্বলের মানে বের করার দায়িত্ব দেয়। এরপর সে নিজে অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়ে যায়, আর বিক্রম বেরিয়ে এসে প্রমোদকে ট্যাবলেটটা দিয়ে এটার ব্যাপারে খোঁজ নেওয়ার দায়িত্ব দেয়। জিমি খান চতুর্থ সিম্বলটা অনেকক্ষণ ঘাটাঘাটির পরে বুঝতে পারে মান্ডালার চতুর্থ ধাপের জন্য এমন একজনকে প্রয়োজন যে রাজপরিবারের বংশধর, অর্থাৎ চতুর্থ ধাপের জন্য একজন সুন্দরী রাজকুমারীর চেহারার কাটিং প্রয়োজন। সে দ্রুত বিক্রমকে এটা জানিয়ে দেয়। বিক্রমের খেয়াল হয় এই এলাকায় একমাত্র অনন্যাই আছে যে সুন্দরী এবং রাজপরিবারের বংশধর। এই জন্য সে অনন্যাকে ফোন করে নিজের সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে। তবে অনন্যার এসব নিয়ে চিন্তা ছিল না, তাই সে বিক্রমকে বলে, আমার জন্য যদি তোমার এত চিন্তা হয় তাহলে নিজেই এসে আমার সিকিউরিটির দায়িত্ব নাও। তো বিক্রম অনন্যাকে সিকিউরিটি দিতে তার মিটিংয়ে চলে যায়। বিক্রমকে দেখে অনন্যা বেশ খুশি হয়। মিটিং শেষে অনন্যা বিক্রমকে নিয়ে তার এক পরিচিত লোকের বাড়িতে ওঠে। সে রাতটা এখানেই কাটাতে চায়। রাতে অনন্যার বিক্রম পুরনো স্মৃতিচারণ করে। অনন্যার বাবা খুব প্রভাবশালী লোক ছিল। সে অনন্যার প্রোটেকশনের জন্য বিক্রমকে বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছিল। তখন থেকে অনন্যা বিক্রমকে পছন্দ করত, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি। এর 4 বছর পরে অনন্যার ছোট বোন কবিতার সাথে বিক্রমের রিলেশন হয়ে যায়। নিজের না বলা কথাটা আজ অনন্যা বলে ফেলে। এতে দুজনে ইমোশনাল হয়ে একে অপরকে কিসও করে দেয়। তবে বিক্রম নিজেকে সামলে নিয়ে বিব্রত হয়ে বাইরে চলে যায়। সে বাইরে গিয়ে সিগারেট টানছিল। তখন ঘরের ভেতরে আওয়াজ পেয়ে ছুটে এসে দেখে মুখোশধারী একজন অনন্যাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। বিক্রম দ্রুত ছুটে গিয়ে মুখোশধারীকে মারতে শুরু করে। তবে দেখা যায় এটা আয়াস্তা সম্প্রদায়ের কেউ না, বরং এটা সুজয় বিজয়ের ভাই বান্টি। সে ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতে অনন্যাকে খুন করতে এসেছিল। বিক্রম ভাবতে থাকে যদি অনন্যা মান্ডালাদের টার্গেট না হয়ে থাকে তাহলে এই এলাকায় আর কোন রাজবংশী থাকতে পারে। এদিকে রিয়া অভিষেকের স্ত্রীকে জিজ্ঞেস করে সে অভিষেকের ব্যাপারে অদ্ভুত কিছু জানে কিনা। মেয়েটা জানায় অভিষেকের চরিত্র ভালো ছিল না। সে আজকে এই মেয়ে তো কালকে আরেক মেয়ের সাথে আকামকুকাম করে বেড়াতো। তো একদিন এক পুলিশ ইন্সপেক্টরের বউয়ের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে যায়, যার কারণে ইন্সপেক্টর প্রতিজ্ঞা করেছিল সে অভিষেককে এনকাউন্টারে খুন করবে। তো ইন্সপেক্টরের জন্য অভিষেক ভয়ে 1 সপ্তাহ আত্মগোপনে ছিল। হঠাৎ একদিন খবর আসে ইন্সপেক্টর বাইক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। সেদিনই সন্ধ্যায় অভিষেক কাটা আঙ্গুল নিয়ে বাড়ি ফেরে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে অভিষেক জানিয়েছিল সে বরদান পেয়েছে। রিয়া বুঝতে পারে অভিষেকও বরুণা জঙ্গলে গিয়ে বরদান নিয়ে এসেছে। তাই সে অভিষেকের স্ত্রীকে কয়েন দেখিয়ে জিজ্ঞেস করে এইরকম কয়েন অভিষেকের কাছে ছিল কিনা। মেয়েটা ঘর থেকে সেম একটা কয়েন বের করে এনে দেয়। পাশাপাশি সে একটা ফটো রিয়াকে দেয়, আর এই ফটোটা ছিল কালিন্দীর, অর্থাৎ অভিষেক কালিন্দীর কাছ থেকে কয়েনটা পেয়েছিল। তবে ফটোতে আরেকটা জিনিস দেখা যায়, কালিন্দী মোনালিসা নামের একটা আয়ুর্বেদ ফার্মেসির সামনে দাঁড়িয়ে ফটোটা তুলেছিল। অন্যদিকে প্রমোদ অনেক মানুষকে জিজ্ঞাসাবাদের পরে একজনের কাছে জানতে পারে এখান থেকে 15 কিলোমিটার দূরে হাইওয়ে রোডের পাশে বড় একটা ফার্মেসি আছে। সে ওখানে গেলে হয়তো এই ট্যাবলেটের ব্যাপারে জানতে পারবে। প্রমোদ ঠিকানা মতো গিয়ে দেখে লোকটার কথার সাথে কিছুই মিলছে না। এখানে একটা ফার্মেসি তো আছে, তবে দেখে মনে হচ্ছে এটা বন্ধ পড়ে আছে। এই ফার্মেসিটার নাম হলো মোনালিসা। তো প্রমোদ যেহেতু এখানে এসেই গেছে তাই সে দরজায় ডাকাডাকি করে। তখন ফার্মেসির জানালাটা খুলে যায়। সে জানালার কাছে যেতেই কেউ তাকে অ্যাটাক করে দেয়। একটু পরে কালিন্দীর ফটো অনুযায়ী সেখানে রিয়া চলে আসে। ফার্মেসির সামনে প্রমোদের বাইক দেখে সে বেশ অবাক হয় এবং প্রমোদকে না দেখে ধারণা করে এখানে কিছু একটা ঘাপলা আছে। এই জন্য সে মালিককে ফোন করে ফোর্স নিয়ে আসতে বলে এবং সে নিজে ফার্মেসির ভেতরে ঢোকে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মেঝেতে একটা টর্চ পেয়ে সেটা জ্বালিয়ে রিয়া একজন মুখোশধারী মেয়েকে দেখতে পায়। সে আরেকটা সুন্দরী মেয়ের চেহারা মানে মুখের চামড়া ছিলে নিয়ে একটা জারের লিকুইডের ভেতরে রাখছিল। রিয়া লাইট জ্বালানোতে মেয়েটা তার ওপরে অ্যাটাক করে। হাতাহাতির এক পর্যায়ে মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ এই মেয়েটা এখানে রাজবংশীয় কোনো মেয়ের চেহারা কালেক্ট করছিল। রিয়া হঠাৎ খেয়াল করে তার পায়ের কাছে কিছু পড়ে আছে। সে লাইট জ্বালিয়ে দেখে এটা প্রমোদের মৃতদেহ। একটু পরে খবর পেয়ে বিক্রম সেখানে চলে আসে। প্রমোদের মৃতদেহ দেখে সে প্রচণ্ড ভেঙে পড়ে। প্রমোদ তার কাছে নিজের আপন ভাইয়ের মতো ছিল। যাই হোক, এদিকে ভেনকাটের সাথে তার মা মেথিলি দেখা করতে আসে। যদিও এটা ভেনকাটের আসল মা না, এই মহিলা তার পালিত মা। ভেনকাটের মা অনেক আগেই মারা যায়। যখন সে ছোট ছিল তার বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। এই রোগটা তাদের বংশগত ছিল। ভেনকাটের বাবার কুলের আর কোনো বংশধর ছিল না, তাই
তাই ভেনকাটের বাবা জঙ্গলে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল বলিদান দিয়ে বরদান চেয়েছিল ভেনকাটের যেন এই রোগটা কখনো না হয়। তো মৃত্যুর আগে মাইথিলি ভেনকাটের বাবার চিকিৎসা করছিল। মৃত্যুসজ্জায় ভেনকাটের বাবা মাইথিলিকে অনুরোধ করে সে যেন ভেনকাটকে নিজের ছেলের মতো মানুষ করে। সেই থেকেই ভেনকাট তাকে মা হিসেবে মানে। মাইথিলি বাক প্রতিবন্ধী ছিল, সে কথা বলতে পারত না। সে আতঙ্কিত হয়ে ইশারায় ভেনকাটকে বলে ভেনকাট আয়াস্তা মান্ডালার পরবর্তী শিকার হতে চলেছে। এই বিপদ থেকে বাঁচা প্রায় অসম্ভব, তবে ভেনকাট চাইলে নিজেকে বাঁচাতে পারবে। অন্যদিকে ফার্মেসিতে পাওয়া বেওয়ারিশ রাজকুমারী লাশটা রিয়া ফরেন্সিকে পাঠায়। যেহেতু আয়াস্তার মেয়েটা তার ফেস তুলে নিয়ে গেছে এই জন্য তাকে চেনা যাচ্ছিল না। তবে ডাক্তার জানায় অতীতে মেয়েটার হাড় ভেঙেছিল, সেখানে মেটাল প্লেট লাগানো আছে। এই প্লেটের সিরিয়াল নম্বর ধরে মেয়েটার আইডেন্টিটি বের করা যাবে। রিয়া তার 2 সহকর্মীকে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দিয়ে বিক্রমের কাছে যায়। প্রমোদের লাশ সৎকার হচ্ছিল, বিক্রম সেখানে বসেছিল। প্রমোদের মৃত্যুর জন্য বিক্রম নিজেকে দায়ী করছিল। সে প্রমোদকে ট্যাবলেটের খোঁজ নিতে না পাঠালে তাকে মরতে হতো না। বিক্রমকে সান্ত্বনা দিতে রিয়া তার অতীতের কাহিনী বলে। সে ফোর্স নিয়ে একটা বাড়িতে রেড দিতে গিয়েছিল, সেখানে কিছু আতঙ্কবাদী লুকিয়েছিল। সে বাড়িতে একটা বাচ্চা মেয়েও ছিল। রিয়া বাচ্চাটাকে সরিয়ে এনে সেফ জায়গায় দাঁড়াতে বলে, কিন্তু বাচ্চাটার বাবা ভেতরে ছিল, তাই সে কিছু না বুঝেই গোলাগুলির ভেতরে দৌড় দেয়। ফলে বাচ্চাটা গুলি খেয়ে রিয়ার চোখের সামনেই মারা যায়। সেদিন বাচ্চাটাকে বাঁচাতে না পারার অপরাধবোধ আজও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে এখনো বাচ্চাটাকে হ্যালুসিনেট করে, কিন্তু এই অপরাধবোধ আঁকড়ে বসে থাকলে মানুষ সামনের দিকে এগোতে পারে না। এই জন্য সে বিক্রমকে বলে তারা যেভাবেই হোক একসাথে কেসটা সলভ করবে। এদিকে অনন্যার স্বামী জয়রাজ খুব খুশি ছিল, কারণ শীঘ্রই সে এমএলএ নমিনেশন পেতে চলেছে। তবে জয়রাজের খুশিতে পানি ঢেলে দিতে অনন্যা তাকে হোটেলের ফটো এবং ভিডিওগুলো দেখায়। এতে জয়রাজ ক্ষেপে যায় এবং অনন্যাকে মারার চেষ্টা করে, কিন্তু সে নিজের পা মুভ করাতে পারছিল না। তখন অনন্যা বলে নার্স একটু আগে জয়রাজের পায়ে টিটিএক্স ইনজেকশন দিয়েছে, যার কারণে এখন সত্যি সত্যি জয়রাজের পা প্যারালাইজড হয়ে গেছে। এখন তাকে বাকিটা জীবন পঙ্গু হয়েই কাটাতে হবে। অন্যদিকে প্রমোদের সৎকারের পরে রিয়া বুড়োতে যায়। চরণদাসপুরের চলমান ঘটনা নিয়ে আজকে প্রেস কনফারেন্স আছে। রিয়া তার ঊর্ধ্বতন কর্মকর্তা মিস্টার দেশাইয়ের সাথে কনফারেন্সে বসে। রিপোর্টাররা সাইকো কিলারকে ধরতে ব্যর্থ হওয়ায় রিয়াকে একদম ধুয়ে দিচ্ছিল। তবে কফিনে শেষ পেরেক মারতে সেখানে অনন্যা দলবল নিয়ে হাজির হয়ে যায়। এখানে এতগুলো মার্ডার হয়ে যাওয়ায় সে রিয়ার ওপরে সব দোষ চাপিয়ে দেয়। তার ভাষ্যমতে রিয়ার দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই সবাই মরে যাচ্ছে। এতে দুজনের মাঝে বেশ তর্কাতর্কি শুরু হলে পরিস্থিতি সামলাতে দেশাই রিয়াকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে বিক্রম জিমি খানকে নিয়ে মোনালিসা ফার্মেসিতে যায়। সেখানে চিকিৎসা শাস্ত্রের অনেক প্রাচীন বই দেখে জিমি খান অবাক হয়ে যায়। এই ধরনের বই এই যুগে প্রায় পাওয়াই যায় না। তবে বই রাখার তাকের পেছনে তারা মান্ডালার একটা চিহ্ন দেখতে পায়, যেটা দেখে তারা বুঝে যায় এই জায়গাটা আয়াস্তা মান্ডালাদের সাথে কানেক্টেড। বাইরে এসে বিক্রম একজন ঝাড়ুদারকে জিজ্ঞেস করে এই ফার্মেসিটা কে চালায়। ঝাড়ুদার একজন বোবা মহিলার কথা বলে, সাথে সে এটাও বলে সুজয়ের মাকে সে এখানে একবার দেখেছিল। তো বিক্রম এবার সুজয়ের বাড়িতে যায়। সুজয়ের মা এখনো ভাবছিল অনন্যায় সুজয় এবং বিজয়কে খুন করিয়েছে। তবে বিক্রম তাকে বুঝিয়ে বলে আপনাকে যারা বরদান দিয়েছিল ওরাই আপনার ছেলেদের হত্যা করেছে। এটা শুনে সুজয়ের মা শান্ত হয় এবং তার বরদান পাওয়ার ঘটনাটা বলে। বিক্রম তাকে জিজ্ঞেস করে সে বরদান পাওয়ার ব্যাপারে কার কাছ থেকে জেনেছিল। মহিলা জানায় সে কালিন্দির কাছ থেকে বরদানের ব্যাপারে খোঁজ পেয়েছিল। কালিন্দি তাকে কয়েনটা দিয়েছিল। তবে কালিন্দির সাথে সে ভেনকাটের মা মাইথিলিকেও দেখেছিল। এটা শুনে বিক্রম বেশ হকচকিয়ে যায়। সে পকেট থেকে একটা ফটো বের করে বলে এই চিহ্নগুলো কালিন্দির বাড়িতে পাওয়া গেছে, এমন কোনো চিহ্ন তার কাছে আছে কিনা। মহিলা তখন ঘর থেকে একটা প্লেট বের করে এনে দেয়, যেখানে মানুষের শরীরের অবয়ব আঁকা ছিল। এই সেম অবয়ব সে জঙ্গলে পাতাল ঘরের গুহার গায়ে দেখেছিল। মহিলা জানায় প্রথমবার বরদান পেয়ে সে কালিন্দিকে ধন্যবাদ জানাতে গিয়ে এই প্লেটটা দেখেছিল। এটা দেখে সে ভেবেছিল এটার মাধ্যমে প্রার্থনা করলে ঈশ্বর তার মনের আশা পূরণ করবে। এই জন্য সে প্লেটটা চুরি করে এনেছিল। তো সব জানার পরে বিক্রম দ্রুত বেরিয়ে যায় এবং রিয়াকে ফোন করে জানায় ভেনকাটের মা মাইথিলিও এই আয়াস্তাদের সাথে জড়িত। তো কথাটা জানতে পেরে রিয়া ফোর্স নিয়ে ভেনকাটের বাড়িতে রেড দেয়। তবে সেখানে ভেনকাটকে বা গুরুত্বপূর্ণ কোনো এভিডেন্স পাওয়া যায় না। রিয়া বিক্রমকে ফোন দিয়ে কথাটা জানিয়ে দেয়। বিক্রম জানায় সে আর জিমি খান বরুণার জঙ্গলে যাচ্ছে, কারণ সে একটা গুরুত্বপূর্ণ লিড পেয়েছে। এরপরে জিমি খান ফোনটা নিয়ে রিয়াকে বলে সেও একটা লিড পেয়েছে। সে মান্ডালার পঞ্চম ধাপের মিনিং বের করে ফেলেছে। মান্ডালার পঞ্চম ধাপে দাসপুত্রের পা প্রয়োজন হয়, আর এই ভেনকাটের পূর্বপুরুষেরা দাস ছিল। এই জন্য তারা ধারণা করে
এতক্ষণ হয়তো ভেনকাট ওদের শিকার হয়ে গেছে। জিমি খান রিয়াকেও জঙ্গলে চলে আসতে বলে। এরপরে বিক্রম তাদের নিয়ে বরুণা জঙ্গলের পাতাল ঘরে ঢোকে এবং তাদেরকে দেয়ালে থাকা মানুষের অবয়বের সামনে নিয়ে যায়। বিক্রম সাথে করে কালিন্দির বাড়িতে পাওয়া কৌটার মতো চিহ্নগুলো নিয়ে এসেছিল। এই মানুষের অবয়বটা চারিপাশে গর্তের মতো ছিল। বিক্রম এক একটা চিহ্ন গর্তের ভেতরে রাখতেই সেগুলো সেট খেয়ে যাচ্ছিল। সবগুলো চিহ্ন রাখতেই হঠাৎ অবয়বটা সামনের দিকে বেরিয়ে আসে এবং তখন তারা পুরো অবয়বটা দেখতে পায়। এটা অনেকটা লিওনার্দো দা ভিঞ্চির ভিট্রুভিয়ান ম্যানের মতো ছিল, তবে আয়াসরা এটা এমনভাবে নকশা করেছে তাতে তারা বিভিন্ন ক্যাটাগরির আলাদা আলাদা মানুষের অঙ্গ একসাথে জুড়ে দিয়ে একটা পারফেক্ট মানুষ বানাতে চাইছে। তো আয়াস তাদের আসল উদ্দেশ্য বুঝতে পেরে তারা গুহা থেকে বুড়োতে ফিরে আসে। বুড়োতে এসে তারা জানতে পারে ভেনকাটের ঘরে একটা লকার পাওয়া গেছে। তারা লকার হাতড়ে একটা চেইন এবং ফটো অ্যালবাম পায়। প্রথমে চেইনটা দেখে বিক্রম হকচকিয়ে যায়, কারণ এটা কবিতার চেইন। আবার যে ফটো অ্যালবামটা ছিল সেটাতেও কবিতার ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত অনেক ফটো ছিল। বিক্রম বুঝতে পারছিল না এসব কিছু ভেনকাটের লকারে কেন। এ সময় রিয়ার কাছে সহকর্মীর ফোন আসে এবং সে জানায় তারা ফার্মেসিতে পাওয়া রাজকুমারীর ডিটেলস পেয়ে গেছে। তার নাম কবিতা। এটা শুনে বিক্রম একদম থ মেরে যায়। মান্ডালার চতুর্থ ধাপের শিকারী সুন্দরী রাজকুমারী হবে। এটা শুনে বিক্রম শুধুমাত্র অনন্যার কথাই ভেবেছিল, কিন্তু তার মনেই আসেনি কবিতা অনন্যার বোন, তাই সেও রাজপরিবারের বংশধর। নিজের ক্যালকুলেশন ভুল হওয়াতেই বিক্রমের কবিতাকে হারাতে হলো। এদিকে ভেনকাট আত্মগোপনে ছিল। তখন তার কাছে মুখোশধারী আয়াস্তা চলে আসে। ভেনকাট তো অলরেডি জেনেই গিয়েছিল পরের সিরিয়াল তার, এই জন্য সে একটা বিকল্প ব্যবস্থা হিসেবে আরেকজন দাসকে ধরে এনেছিল। এই দাসটা হলো বিরজুর ছেলে। ভেনকাট মুখোশধারী মেয়েটাকে বলে, আপনাদের একজন দাসের পা প্রয়োজন, এই জন্যই যে আমাকেই লাগবে এমন তো না, আমি আপনাদের জন্য আরেকজন দাসের ব্যবস্থা করেছি। আপনারা ওকে হত্যা করে পা নিয়ে যান। তাছাড়া আমার মা এত বছর ধরে আপনাদের সেবা করছে, তার প্রতিদান হিসেবে আমি আমার জীবন ভিক্ষা চাইছি। তো মেয়েটা যেহেতু বিকল্প অপশন পেয়ে গেছে, তাই সে বিরজুর ছেলেকে মেরে পা কেটে নিয়ে চলে যায়। অন্যদিকে বিক্রম কবিতার লাশ জড়িয়ে ধরে কাঁদছিল। এ সময় সেখানে অনন্যাও চলে আসে। বিক্রম বলে হাসপাতালে কবিতার রিলিজ পেপারে অনন্যার সাইন ছিল। সে কেন কবিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করেছিল। কবিতা বলে সে কেন কবিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করবে, হয়তো এই কাজটা ভেনকাট করেছে। ভেনকাট প্রতিদিন তাকে দিয়ে অনেক পেপারসে সাইন করায়, হতে পারে কোনো এক সময়ে সে কবিতার রিলিজ পেপারেও সাইন করিয়ে নিয়েছিল। বিক্রম বলে সে কবিতাকে যে চেইনটা গিফট করেছিল সেটাও ভেনকাটের বাড়িতে পাওয়া গেছে, হতে পারে সবগুলো মার্ডারের পেছনে ভেনকাটের হাত আছে। তারা কথা বলছিল, এই সময় একজন ছুটে এসে অনন্যাকে জানায় তার ছেলে ঋত্বিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দ্রুত সিসি ক্যামেরা চেক করে দেখে কেউ একজন ঋত্বিককে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে রিয়া উপস্থিত ছিল। বিক্রম খেয়াল করে রিয়া খুব ঘাবড়ে আছে, তাই সে রিয়াকে জিজ্ঞেস করে জিমি খান কি মান্ডালার নেক্সট ধাপের মিনিং বের করে ফেলেছে। রিয়া খুব বিব্রত হয়ে উত্তর দেয় জিমি খান বলেছে নেক্সট ধাপের জন্য বাচ্চাদের হার্টের প্রয়োজন হবে, অর্থাৎ ঋত্বিককে মেরে তার হার্ট বের করে নেওয়া হবে। এটা ভেবে অনন্যা হাউমাউ করে কাঁদতে শুরু করে। রিয়া ফোর্স নিয়ে ঋত্বিককে খুঁজতে বের হয় আর বিক্রম ভেনকাটের বাড়িতে যায়। অবশ্য ভেনকাট এ সময় বাড়িতেই ছিল। সে একটা সিক্রেট ড্রয়ার থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিতে এসেছিল। তখনই সেখানে বিক্রম চলে আসে, এই জন্য ভেনকাট পালিয়ে যায়। ভেনকাটকে ধরতে না পারলেও বিক্রমের সিক্রেট ড্রয়ারের দিকে নজর যায়। সে ড্রয়ার হাতড়ে দেখে ভেতরে কবিতার অনেক ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। বিক্রমের মনে পড়ে কবিতা একবার বলেছিল তাদের বাড়ির কাজের লোকের ছেলে তাকে 12 বছর বয়সে প্রপোজ করেছিল। বিক্রম বুঝতে পারে ভেনকাটই হলো সেই ছেলেটা যে কবিতাকে প্রপোজ করেছিল। সে ড্রয়ারের ভেতরে একটা বাড়ির অ্যাড্রেস পায়, এই বাড়িটা ভেনকাটেরই। বিক্রম সেখানে গিয়ে ভেনকাটকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারতে থাকে। শেষে ভেনকাট স্বীকার করে ছোটবেলা থেকেই তার কবিতাকে পছন্দ, এই জন্য কবিতার যোগ্য হয়ে উঠতে সে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং এই বাড়িটা কেনে। বাড়ি এবং গাড়ি কেনার পরে সে কবিতাকে বিয়ের প্রপোজাল দিতে গিয়ে দেখে কবিতা অলরেডি বিক্রমের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা দেখে ভেনকাট হিংসা জ্বলে পড়ে যায়। কবিতা যখন বাড়িতে ছিল না তখন বাড়িওয়ালার কাছে বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে ভেনকাট বাড়িতে ঢোকে এবং পুরো বাড়ির বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা সেট করে দেয়। আর এভাবে সে সবসময় কবিতার ওপরে নজর রাখতে থাকে। এভাবে একদিন সে কবিতা এবং বিক্রমকে মিনিস্টার সমীর রানার স্ক্যামের ব্যাপারে কথা বলতে শোনে। তখন সে সমীর রানাকে ফোন করে জানায় বিক্রমের কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে, যাতে তারা বিক্রমকে মেরে ফেলে আর কবিতা তার হয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে ওরা কবিতাকেও অ্যাটাক করে দেয়, যে জন্য বিক্রম বেঁচে যায় ঠিকই, কিন্তু কবিতা কোমায় চলে যায়। বিক্রম জিজ্ঞেস করে
তুই যদি কবিতাকে ভালোই বাসতিস তাহলে তাকে খুন করলি কেন? ভেনকাট বলে সে কবিতাকে খুন করেনি। তবুও বিক্রম তাকে এলোপাতাড়ি মারতে শুরু করে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে রিয়া একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারে ঋত্বিককে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে সবাইকে অ্যালার্ট করে দেয়। দুজন কনস্টেবল ফাঁকা মাঠের ভেতরে একটা অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে ভাবে এটাতে হয়তো ঋত্বিককে রাখা হয়েছে। তাই একজন অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে ফুটো দিয়ে ভেতরে তাকায়, কিন্তু তখনই ভেতর থেকে শুট করে তাকে মেরে ফেলা হয়। খবর পেয়ে রিয়া ফোর্স নিয়ে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই কেসের লিড থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রদ্যুৎ নামের একজনকে কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সে এই কেসে প্রদ্যুতের আন্ডারে ইনভেস্টিগেশন করতে পারবে। তো প্রদ্যুতের সাথে একটু মতবিরোধ হবার পরে রিয়া অ্যাম্বুলেন্সের কাছে যায়। তবে অ্যাম্বুলেন্সে শুধুমাত্র ঋত্বিকই ছিল এবং কয়েকটা অটোমেটিক মোশন গান লাগানো ছিল। কেউ অ্যাম্বুলেন্সের কাছে গেলেই গানগুলো তাকে অটোমেটিক ডিটেক্ট করে ফায়ার করে। রিয়া একক প্রচেষ্টায় সবগুলো অটোমেটিক গানকে ফাঁকি দিয়ে ঋত্বিককে বাঁচিয়ে এনে তার মায়ের কোলে তুলে দেয়। এ সময় রিয়া আবারও সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায়। বাচ্চাটা এবার তার দিকে তাকিয়ে হাসি দেয়। রিয়াও বুঝতে পারে তার ভেতরে অপরাধ বোধ চলে যাচ্ছে। সে আনন্দে কাঁদতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো, আয়াস্তা মান্ডালারা যদি ঋত্বিককে খুন নাই করে তাহলে বাচ্চার হার্টের জন্য ওরা কাকে টার্গেট করেছে? এই প্রশ্নের উত্তর জিমি খানই বের করে ফেলে। আসলে জিমি খান সবগুলো সিম্বলের মিনিং উদ্ধার করলেও এটা বুঝতে পারেনি আয়াস্তারা তার নিজের নাতনিকেই টার্গেট করেছে। জিমি খান একটা বই থেকে জানতে পারে আয়াস্তাদের ব্যাপারে সবচেয়ে বেশি জানত জিমি খানের দাদা গিয়াসউদ্দিন খান। 1952 সালে গিয়াসউদ্দিনের নেতৃত্বেই গ্রামবাসী রুক্মিণী সহ বাকি আয়াস্তা মান্ডালাদের উচ্ছেদ এবং হত্যা করেছিল। পরবর্তীতে আয়াস্তারা গিয়াসউদ্দিনের নাতি মহিউদ্দিনকে খুন করে। এই মহিউদ্দিন ছিল জিমি খানের বড় ভাই। সবাই জানত মহিউদ্দিন অশোকে মারা গেছে। তবে এই বইটা থেকে জিমি প্রথমবার জানতে পারে মহিউদ্দিনকে আয়াস্তারা খুন করেছিল। এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করি, প্রায় 24 বছর আগে জিমি খান তখন লাদাখে থাকত। পরিবারের সাথে তার যোগাযোগ কম ছিল। একদিন সে বাড়িতে ফোন দিয়ে তার 8 থেকে 10 বছর বয়সী ছেলের কাছে জানতে পারে তার স্ত্রী 20 দিন আগেই মারা গেছে। অথচ সে খোঁজ না রাখায় এই ব্যাপারটা জানতেই পারেনি। তো জিমি যেহেতু কেয়ারলেস টাইপের ছিল, তাই তার স্ত্রীর ছোট বোন জিমির ছেলে জুলফিকে নিয়ে গাজীপুর চলে যায়। এরপরে দীর্ঘ বছর জিমির আর ছেলের সাথে যোগাযোগ ছিল না। ততদিনে জুলফি বিয়ে করে বাচ্চাও হয়ে গিয়েছিল। একদিন শাস্ত্রী জুলফির মেয়ে নূরকে নিয়ে জিমির বাড়িতে হাজির হয়। শাস্ত্রী বলে জুলফি এবং তার স্ত্রী মারা গেছে, তাই ওদের মেয়ের দায়িত্ব এখন জিমিকেই নিতে হবে। সেই থেকে নূর জিমির কাছেই মানুষ হচ্ছিল। কিন্তু এইখানে টুইস্ট হলো আয়াস্তারা তাদেরকেই টার্গেট করছে, যারা বা যাদের পরিবার কোনো না কোনো সময় তাদের কাছ থেকে বরদান নিয়েছে। যেমন ধরেন অভিষেক ওদের কাছ থেকে বরদান নিয়েছিল, সুজয় বিজয়ের মা বরদান নিয়েছিল, কালিন্দী তো নিজেই ওদের পূজারী ছিল। কবিতারও একটা পারিবারিক ইতিহাস আছে, সেটা আমরা পরে জানবো। আর সবশেষে বাকি থাকলো জিমি খানের পরিবার। 1952 সালে জিমি খানের দাদা গিয়াসউদ্দিন খানও বরদান নিয়েছিল। শুধু তাই না, জিমি খান জানতে পারে তার ছেলে জুলফিও বরদান নিয়েছিল। নূর এই বাড়িতে আসার সময়ে একটা ফটো নিয়ে এসেছিল। জিমি ছুটে গিয়ে ফটোটা চেক করে দেখে ফটোতে জুলফির বৃদ্ধাঙ্গুল নেই। এটা দেখে জিমির আর বুঝতে বাকি থাকে না আয়াস্তারা বাচ্চার হার্টের জন্য নূরকে টার্গেট করছে। জিমি আতঙ্কিত হয়ে নিচের ঘরে ছুটে যায় এবং দেখে নূর ভয়ার্ত চোখে বসে আছে, আর একটু দূরে তার সামনে মুখোশধারী আয়াস্তা দাঁড়িয়ে আছে। মুখোশধারী একটা স্মোক ট্যাবলেট ছুড়ে দিতেই ধোঁয়ায় জিমি খান প্যারালাইজড হয়ে যায় এবং মুখোশধারী নূরকে তুলে নিয়ে যায়। এদিকে রিয়া চেয়ারে বসেছিল। তখন তার একটু ঝিমুনি এসে যায় এবং সে স্বপ্নে দেখে তার মতো চেহারার রক্তাক্ত কেউ একজন বারবার তাকে আয়াস্তাদের ব্যাপারে সাবধান করছে। এ সময় তার মোবাইলের রিং বাজলে তার ঘুম ভেঙে যায়। ফোনে তাকে জানানো হয় জিমির জ্ঞান ফিরে এসেছে। রিয়া দ্রুত হাসপাতালে ছুটে গেলে জিমি তাকে পাশে রাখা বইটা পড়তে বলে। জিমি জানায় এই মান্ডালা চক্রের সাথে রিয়াও কানেক্টেড। রিয়া বইটা খুলে সেখানে তারই মতো একজনের ফটো দেখতে পায়। এই মহিলাটি হলো রিয়ার নানি। তো রিয়া কিভাবে মান্ডালার সাথে কানেক্টেড সেই গল্পটা আপনাদের শোনাই। 1951 সালে আনন্দ এবং নন্দিনী দম্পতি চরণদাসপুরে আসে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর উদ্দেশ্যে। তাদের এই কাজে হেল্প করছিল জিমির নানা গিয়াসউদ্দিন, একজন লোকাল মহাজন জয়ানন্দ এবং একজন ব্রিটিশ রবার্ট। পাওয়ার প্ল্যান্টের জন্য সরকারিভাবে যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল সেই জায়গাতেই রুক্মিণী এবং বাকি আয়াস্তারা ঘাঁটি গেড়ে রেখেছিল এবং অ্যাস্ট বানানোর প্রক্রিয়া চালাচ্ছিল।
তো চরণদাসপুরে এসে আনন্দ যখন জানতে পারে তারা জায়গাটা এখনো ফাঁকা করতে পারেনি, তাই সে খুব রেগে যায়। ওই রাতে আনন্দ সবাইকে নিয়ে জঙ্গলে চলে যায়। গিয়াসউদ্দিন পরামর্শ দেয় আয়েস্তাদের ভেতরে যেহেতু মহিলা বেশি, তাই নন্দিনী আগে গিয়ে কথা বলে ওদেরকে বোঝাক যেন ওরা নিজেদের আস্তানা অন্য কোথাও শিফট করে। তো নন্দিনী ভেতরে কথা বলতে গেলে রুক্মিণী তাকে ওয়েলকাম জানিয়ে নিজের পরিচয় বলে। নন্দিনীও পরিচয় দেয় সে একজন রিসার্চ সায়েন্টিস্ট। নন্দিনী দেয়ালে থাকা ইয়াস্টের অবয়বটা দেখতে পায়, তবে তার চোখ আটকে যায় ইয়াস্টের বুকে থাকা পাথরটার দিকে। এই পাথরটা কোনো সাধারণ পাথর ছিল না। নন্দিনী এখানে অন্য রকমের এনার্জির উপস্থিতি ফিল করতে পারছিল। সে রুক্মিণীকে জিজ্ঞেস করে তাদের দেবতার নাম কি। রুক্মিণী জানায় তাদের দেবতার নাম ইয়াস্ট। নন্দিনী বলে সে এই নামের কোনো দেবতার কথা কখনো শোনেনি। রুক্মিণী বলে ইয়াস্ট তার ভক্তদের নিজে চুজ করে, এই জন্য ইয়াস্টের ভক্তরা খুব ভাগ্যবান হয়। দুজনে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস নিয়ে তর্কাতর্কি করছিল। তখন সেখানে আনন্দ চলে আসে এবং স্পষ্টভাবে রুক্মিণীকে বলে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হবে, তাই তারা যেন অন্য কোথাও শিফট করে। রুক্মিণীও স্পষ্ট জবাব ছুড়ে দেয় এই জায়গাটা ইয়াস্ট নিজে চুজ করেছে, তাই তারা অন্য কোথাও যাবে না। রেস্ট হাউসে ফিরে নন্দিনী তার মেশিনের ডিজাইনটা অ্যানালাইসিস করছিল। নন্দিনী একটা বিশেষ ধরনের মেশিন বানাচ্ছে যেটা এনার্জি রিক্রিয়েট করতে পারবে, তবে তার মাথায় রুক্মিণীর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এছাড়া জায়গাটার ব্যাপারেও তার অন্যরকম ফিল হচ্ছিল। সে আনন্দকে বলে আয়েস্তারা ওখানেই থাকুক, এর চেয়ে বরং তারাই পাওয়ার প্ল্যান্ট অন্য কোথাও শিফট করে নিক। কিন্তু আনন্দ তার কথা শুনে রেগে যায় এবং পরের দিন নিজে দাঁড়িয়ে থেকে আয়েস্তাদের আস্তানা ভেঙে গুড়িয়ে দেয়। সেখানে নন্দিনী উপস্থিত ছিল। খুব বৃষ্টি হচ্ছিল, তাই আনন্দ নন্দিনীকে রেস্ট হাউসে ফিরে যেতে বলে। গিয়াসউদ্দিন নন্দিনীকে নিয়ে চলে যায়। তখন পথে রুক্মিণী তাকে থামায়। রুক্মিণী বলে আজকে যা কিছু হলো তার জন্য পুরো চরণদাসপুরকে এর চরম মূল্য দিতে হবে। গিয়াসউদ্দিন আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নন্দিনীকে নিয়ে চলে যায়। গেস্ট হাউসে ফেরার অনেকক্ষণ পরে দরজায় কড়া নাড়ার আওয়াজ হলে নন্দিনী দরজা খুলে দেখে রুক্মিণী এবং তার দুজন অনুচারী দাঁড়িয়ে আছে। রুক্মিণী বলে তার নন্দিনীর সাথে জরুরি কিছু কথা আছে। নন্দিনী ভেতরে ঢোকার অনুমতি দিলে রুক্মিণী একটা বই বের করে বলে এটা তাদের ইয়াস্ট গ্রন্থ। এই বইতে নন্দিনীর ব্যাপারে প্রেডিকশন করা আছে। এটা শুনে নন্দিনী তাচ্ছিল্যের হাসি দেয়। তখন রুক্মিণী প্রেডিকশনটা পড়ে শোনায় যদি চরণদাসপুরে আয়েস্তাদের বিনাশের সময় হয়ে যায় তখন ইয়াস্ট অবতার হিসেবে জন্ম নেবে, আর ইয়াস্টের জন্মে এমন একজন মহিলা হেল্প করবে যে সঙ্গ নিজেই আয়েস্তাদের বিনাশে অংশগ্রহণ করেছিল। আর এই মহিলাকে 3টি বৈশিষ্ট্য দ্বারা চেনা যাবে। প্রথম বৈশিষ্ট্য হলো এই মহিলা একটি এনার্জি জেনারেট করা যন্ত্র তৈরির সাথে যুক্ত থাকবে। বইতে যন্ত্রটার ছবিও দেওয়া ছিল। ছবিটা দেখে নন্দিনী অবাক হয়ে যায়, কারণ সে যে যন্ত্রটা তৈরি করছে সেটার ডিজাইনও ঠিক একই রকম। এরপরে রুক্মিণী দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলে এই মহিলাটি গর্ভবতী হবে। এটা শুনে নন্দিনী আরও বেশি অবাক হয়, কারণ সে সত্যিই গর্ভবতী, আর এই কথাটা তার স্বামী পর্যন্ত জানে না। নন্দিনী তৃতীয় বৈশিষ্ট্যের কথা জিজ্ঞেস করলে রুক্মিণী বলে মহিলাটি বিধবা হবে। এটা শুনে নন্দিনী হাসতে শুরু করে, কারণ তার স্বামী আনন্দ এখনো বেঁচেই আছে। কিন্তু একটু পরেই খবর আসে ফেরার পথে আনন্দ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অর্থাৎ এবার 3টা বৈশিষ্ট্যই নন্দিনীর সাথে মিলে যায়। এই জন্য নন্দিনী আয়েস্তাদের হেল্প করার সিদ্ধান্ত নেয়। প্রায় 1 বছরের চেষ্টার পরে নন্দিনী আয়েস্তা যন্ত্রটা বানাতে সক্ষম হয়। ততদিনে সে একটা বাচ্চা মেয়েরও জন্ম দিয়েছিল। রুক্মিণী যন্ত্রটা দেখে বলে এই যন্ত্র দিয়ে পৃথিবীর সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করা যাবে। তো যন্ত্রটা পাওয়ার পরে রুক্মিণী এবার ইয়াস্টকে বানানোর প্রক্রিয়া শুরু করে। পাশাপাশি যন্ত্রের মাধ্যমে তারা বরদান দেওয়ার প্রক্রিয়াও শুরু করে। আর বরদান পেতে হলে মেশিনে কয়েন ফেলে নিজের বৃদ্ধাঙ্গুল বলিদান দিতে হয়। তবে এই বৃদ্ধাঙ্গুল বলি দেওয়ার ব্যাপারটা আসলে আইওয়াস। তারা প্রতিটা বরদানের বিনিময়ে একটা করে জীবন বলিদান হিসেবে নিত, কারণ ইয়াস্ট জন্মানোর জন্য 8টি ধাপ রয়েছে, যার জন্য 7 জনের দেহের পার্টসের প্রয়োজন। ভয়ের ধর, সনকের মাথা, শুম্ভ নিশুম্ভের হাত, রাজকুমারীর চেহারা, দাসপুত্রের পা, বাচ্চার হার্ট এবং অলৌকিক মানুষের রক্ত। অলৌকিক মানুষ বলতে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাকে বোঝানো হয়েছে। যাই হোক, গ্রামের মানুষেরা বরদানের আশায় রুক্মিণীর ফাঁদে পা দেয় এবং একের পর এক মানুষের মৃত্যু ঘটতে থাকে। এমনকি স্বয়ং গিয়াসউদ্দিনও তার এক নাতির জন্য বরদান চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আয়েস্তারা তার নাতিকে মেরে ফেলে তার হাড়টা নিয়ে নেয়। এই জন্যই মূলত গিয়াসউদ্দিন গ্রামের সব লোকজনকে একত্রিত করে আয়েস্তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে সবগুলো পার্টস একসাথে জুড়ে দিয়ে রুক্মিণী ইয়াস্ট বানানোর লাস্ট স্টেপের কাজ শুরু করে। রুক্মিণী ইয়াস্ট দেহের বুকে মনিটর রাখতেই মেশিনটাও অটোমেটিক চালু হয়ে যায় এবং বডিটাতে এনার্জি জেনারেট হতে শুরু করে। নন্দিনী বলে তাদের এই প্রক্রিয়া সফল হয়ে গেলে তারা ডেড বডির শরীরেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে।
এতে তারা গ্রামের মানুষদের জীবনধারা একদম পাল্টে দেবে। কিন্তু রুক্মিণীর ইচ্ছে ভিন্ন ছিল। সে ইয়াস তৈরির পরে গ্রামের মানুষদের ধ্বংস করে দিতে চাইছিল। পাশাপাশি সে এমন একটা দুনিয়া বানাতে চাইছিল যেখানে শুধুমাত্র ইয়াস্টের ভক্তরাই বেঁচে থাকবে, বাকিরা সবাই মারা যাবে। এই ব্যাপারটা নন্দিনী মানতে চাইছিল না। সে এই যন্ত্রটা এই জন্যই বানিয়েছিল যাতে সবার মঙ্গল হয়। রুক্মিণীর অনুচিত ইচ্ছার কথা জানতে পেরে নন্দিনী ইয়াস্ট বানানোর প্রক্রিয়া বন্ধ করে দেবার চেষ্টা করে। তাই রুক্মিণী নন্দিনীর ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয়। ততক্ষণে গ্রামের মানুষেরা অ্যাটাক করে দিয়েছিল। সবাই যখন গ্রামের মানুষকে আটকাতে ব্যস্ত, নন্দিনী তখন উঠে দাঁড়িয়ে ইয়াস্টের শরীরে আগুন ধরিয়ে দেয়। ফলে একদম লাস্ট মুহূর্তে এসেও ইয়াস্ট বানানোর চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তো এরপরে রুক্মিণী মেশিন আর মনিটা নিয়ে পালিয়ে যায়। নন্দিনী এবং বাকিরা মারা যায়। সবকিছু তছনছ হয়ে যাবার পরে একজন পুলিশ অফিসার ইনকোয়ারি করতে এসে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে আলমারির ভেতরে একটা বাচ্চা মেয়েকে পায়। এই বাচ্চাটি হলো নন্দিনীর মেয়ে। পরবর্তীতে অফিসার বাচ্চাটাকে দত্তক নেয়, আর এই বাচ্চাটির গর্ভেই পরবর্তীতে রিয়া জন্ম নেয়। নিজের পুরো কাহিনী জানার পরে রিয়া এখন বুঝতে পারছে স্বপ্নে সে তার মতন চেহারার যে মহিলাকে দেখত সেটা আসলে তার নানি। স্বপ্নে সে নন্দিনী তাকে কিছু একটা বলতে চাইতো, কিন্তু রিয়া সেটা কখনোই বুঝতে পারেনি। এদিকে বিক্রম বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই হঠাৎ তার ঘাড়ে একটা ছোট তীর এসে বিঁধে এবং সে সেন্সলেস হয়ে যায়। এরপরে মুখোশধারী আয়েস্তা বিক্রমকে তুলে নিয়ে চলে যায়। বিক্রমের বাবা বুঝতে পারে তার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সে দ্রুত অনন্যাকে ডেকে কথাটা জানায়। তখন অনন্যা রিয়াকে ফোন করে ডেকে আনে। রিয়া সব শুনে ব্যাকআপের জন্য প্রদ্যুৎকে ফোন করে, কিন্তু প্রদ্যুৎ বলে সে এই মুহূর্তে ভেনকাটের মা মাইথিলিকে খুঁজতে ব্যস্ত আছে, তাই সে বিক্রমের মিসিং হবার কেসে নাক গলাবে না। রিয়া এবার বেশ মুশকিলে পড়ে যায়। তবে অনন্যা শত্রুতা ভুলে বিক্রমকে খুঁজতে রিয়ার পাশে এসে দাঁড়ায়। লোকাল পুলিশ যেহেতু অনন্যার কন্ট্রোলে ছিল, তাই অনন্যা লোকাল পুলিশকে ব্যাকআপ হিসেবে ইউজ করে। রিয়া খেয়াল করে বিক্রমের বাড়ির পাশে একটা দোকানে সিসি ক্যামেরা আছে। সে দোকানে সিসিটিভি ফুটেজে দেখতে পায় বিক্রমকে একটা সাদা টেম্পো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। সে টেম্পোর ফটো পাঠিয়ে সব চেকপোস্টে অ্যালার্ট করে দেয়। একটু পরে একটা চেকপোস্ট থেকে খবর আসে টেম্পো গাড়িতে থাকা খুনি চেকপোস্টে দুজন কনস্টেবলকে খুন করে জালবিহারের দিকে গিয়েছে। রিয়াও লোকেশন ডিটেক্ট করে একটা জঙ্গলের ভেতরে পৌঁছায়। সেখানে একটা বাড়ির সামনে টেম্পো গাড়িটাও রাখা ছিল। বাড়ির ভেতরে ঢুকে সে নিচের টানেলে যাবার জন্য একটা ম্যানহোল দেখতে পায়। রিয়া তার সাথে থাকা রাজেশকে ব্যাকআপ ডাকার কথা বলে ম্যানহোলের ভেতরে ঢুকে যায়। আর তখনই রাজেশ ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দেয় যাতে রিয়া বের হতে না পারে। এরপরে রাজেশ কাউকে ফোন করে জানিয়ে দেয় কাজ হয়ে গেছে। রিয়া ভেতরে আটকা পড়ে বাইরে বের হবার পথ খুঁজছিল। সৌভাগ্যবশত সে একটা ছোট চেম্বার পেয়ে যায়, যেটার ভেতর দিয়ে সে টানেলের ভেতরে চলে আসে। আর এই সেম টানেল দিয়েই বিক্রমকে আয়েস্তাদের ডেরায় নিয়ে যাওয়া হচ্ছিল। রিয়ার উপস্থিতি বুঝতে পেরে সে টানেলের ইলেকট্রিক লাইনটা কেটে দেয় এবং দরজা বন্ধ করে দিয়ে রিয়াকে আটকে দেয়। রিয়া ইলেকট্রিক তার দুটো জুড়ে দিতে গিয়ে শক খেয়ে সেন্সলেস হয়ে যায়। এদিকে সিআইবি মাইথিলির ফটো ছেপে সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল যাতে কেউ তার খোঁজ নিতে পারে। একজন অটো ড্রাইভার ফটো দেখে মাইথিলিকে চিনতে পারে। সে একবার মাইথিলিকে বরুণা জঙ্গলে ছেড়ে এসেছিল। এই কথাটা সে পুলিশকে জানিয়ে দেয়। তখন প্রদ্যুৎ ফোর্স নিয়ে জঙ্গলে চলে যায় এবং সেখানে একটা আস্তানা পায়। তবে তারা পৌঁছানোর আগেই সব প্রমাণ লোপাট করে সবাই পালিয়ে গিয়েছিল। তবে ঝুড়ির ভেতরে একটা ফটো পুড়তে দেখে প্রদ্যুৎ সেটা তুলে নেয়। ফটোতে থাকা মানুষটার চেহারা তখনও বোঝা যাচ্ছিল। মালিক ফটোটা নিয়ে গিয়ে জিমি খানকে দেখায়। ফটোটা দেখে জিমি বলে দেয় এটা রুক্মিণী ভারদাস। কিন্তু পরক্ষণে জিমির মনে পড়ে অনন্যার পদবীও ভারদাস, তার মানে অনন্যা রুক্মিণীর নাতনি। অর্থাৎ বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে অনন্যাই সবকিছুর মাস্টার মাইন্ড। এদিকে অনন্যা একদম তার দাদি রুক্মিণীর মতো করে সেজে বিক্রমের সামনে উপস্থিত হয়। বিক্রম অনন্যাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না সে এতটা ভয়ঙ্কর হতে পারে। অনন্যা বলে ইয়াস্ট বানানোর জন্য এখন পর্যন্ত অসংখ্য মানুষ জীবন দিয়েছে। সে যদি পিছু হটতো তাহলে ইয়াস্ট বানানোর স্বপ্ন কখনোই পূরণ হতো না। তার দাদির অসম্পূর্ণ কাজটা সে শেষ করতে চায়। বিক্রম জিজ্ঞেস করে তুমি কি তাহলে কবিতাকে খুন করেছো? অনন্যা বলে সে কবিতাকে স্যাক্রিফাইস করেছে আর এখন বিক্রমকেও স্যাক্রিফাইস করা হবে। আসলে বিক্রম ও আয়েস্তাদের টার্গেট। মান্ডালার সপ্তম ধাপে অলৌকিক মানুষের রক্ত লাগে, আর অলৌকিক মানুষ হলো সেই যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বিক্রম একবার গুলি খেয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। আবার তার মাও একসময় আয়েস্তাদের কাছে বরদান নিয়েছিল। এই জন্য তারা মান্ডালার এই ধাপে বিক্রমকেই সিলেক্ট করেছে। এদিকে বিক্রমের জন্য আরেকটা চমক অপেক্ষা করছিল। অনন্যা বলে বিক্রম চরণদাসপুরে যে কারণে এসেছিল তার সে ইচ্ছা পূরণ হবে। এই বলে সে বিক্রমের সামনে তার মাকে উপস্থিত করে। প্রায় 20 বছর পরে মাকে জীবিত দেখে
বিক্রমের মনটা উতলা হয়ে পড়ে। সে বারবার মায়ের কাছে নিজের পরিচয় দিচ্ছিল, কিন্তু তার মা তাকে চিনতেই পারছিল না। পাওনের মৃত্যুতে তার মা পাগল হয়ে গেছে। সে শুধুমাত্র একটা কথাই বারবার বলছে, আমার ছেলে যেন বেঁচে যায়। এখন প্রশ্ন হলো, বিক্রমের মা এত বছর ধরে এখানে কি করছে? 20 বছর আগে বিক্রমের মা পাওনকে নিয়ে বরদান চাইতে এসেছিল। সে নিজের বৃদ্ধাঙ্গুল বলিদান দিয়ে বর চেয়েছিল, আমার ছেলে যেন বেঁচে যায়। কিন্তু বরদান চাওয়ার পরেও পাওন মারা যায়। এই জন্য সে তান্ত্রিককে ফলো করে তাদের মেইন আস্তানায় চলে যায়। ততক্ষণে সে ছেলের মৃত্যুর শোকে পাগল হয়ে গিয়েছিল। তখনও রুক্মিণী বেঁচে ছিল। তান্ত্রিক রুক্মিণীকে জানায় এই মহিলা বরদান চেয়েও পায়নি। রুক্মিণী বলে সে বরদান চাওয়ার আগেই তার ছেলে মরে গেছে। মৃত মানুষকে জীবিত করা সম্ভব না, এই জন্য তার বরদান হোল্ড হয়ে আছে। তান্ত্রিক তাকে মেরে ফেলতে চাইলে রুক্মিণী বলে ওর বরদান প্রাপ্তি এখনো বাকি আছে। যতদিন না ওর বরদান প্রাপ্তি হচ্ছে ততদিন ওকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্যই মূলত বিক্রমের মা এতদিন আয়াস্তাদের কাছে আছে। এদিকে অনন্যা বিক্রমের মায়ের মাধ্যমেই বিক্রমকে একটা ইনজেকশন দেওয়ায়। এতে বিক্রম সেন্সলেস হয়ে যায়। এরপরে বিক্রমের রক্ত মেশিনের ভেতর দিয়ে ইয়াস্টের দেহে পুশ করা হয় এবং ইয়াস্টের জন্য যে দেহটা রেডি করা হয়েছে সেটার বুকে মণিটা বসিয়ে দেওয়া হয়। আর সাথে সাথে আয়াস্তা যন্ত্রটা চালু হয়ে যায়। এদিকে রিয়ার স্বপ্নে তার নানি এসে বারবার বলতে থাকে তাকে ইয়াস্ট বানানো আটকাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এতে রিয়ার জ্ঞান ফিরে আসে এবং সে আস্তানায় চলে আসে। রিয়াকে আটকানোর জন্য অনন্যা তাদের সেরা যোদ্ধা মোক্ষাকে নির্দেশ দেয়। এই মোক্ষা কোনো সাধারণ যোদ্ধা না, অনেক কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরে সে আয়াস্তাদের প্রোটেক্ট করার দায়িত্ব পেয়েছে। আর এতদিন যত খুন হয়েছে সেগুলো মোক্ষাই করেছে। তবু রিয়া তার সাথে খুব স্ট্রংভাবে ফাইট করে। এদিকে আয়াস্তা মেশিনে হঠাৎ কোনো ঝামেলা শুরু হয়। মেশিনের সিগন্যাল দেখে তারা বুঝতে পারে কারো বরদান পূরণ হচ্ছে। এ সময় তারা খেয়াল করে বিক্রমের রক্ত আবারও তার শরীরে ফেরত চলে আসছে। এতে অনন্যা বুঝতে পারে বিক্রমের মা 20 বছর আগে বরদান চেয়েছিল তার ছেলে বেঁচে যাক। সেই বরদান যেহেতু অসম্পূর্ণ ছিল তাই এই 20 বছর পরে এসে সেই বরদান পূরণ হয় এবং বরদান হিসেবে বিক্রম বেঁচে যায়। প্রায় 75 বছর পরে আবারও লাস্ট মুহূর্তে এসে ইয়াস্ট বানানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় অনন্যা রেগে আগুন হয়ে যায়। সে বিক্রমকে মেরে ফেলার জন্য ছুটে যায়। তবে রিয়া এগিয়ে এসে অনন্যার ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয়, ঠিক যেভাবে 75 বছর আগে অনন্যার দাদি রুক্মিণী রিয়ার নানি নন্দিনীকে হত্যা করেছিল। একইভাবে রিয়াও অনন্যাকে হত্যা করে, সেই সাথে আয়াস্তাদের পরাজিত করে দেয়। কিছুদিন পরে রিয়া কনফারেন্সে মান্ডালা মার্ডার্সের কেসের ডিটেলস তুলে ধরে। তবে তার আশঙ্কা আয়াস্তাদের গল্প এখানেই শেষ হয়নি, বরং এদের অনেক রহস্য এখনও জানা বাকি আছে। রিয়ার আশঙ্কা একটু পরেই সত্যি হয়। মোক্ষাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। কেউ একজন এসে জেলের সব কয়েদিকে মেরে ফেলে। তাকে দেখে মোক্ষার মুখে হাসি ফুটে ওঠে। সেই সাথে আয়াস্তা যন্ত্রটাও আবারও চালু হয়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে আরও অনেক রহস্য অজানা রয়েছে। এই রহস্যে জানান দিতে হয়তো আবারও মান্ডালা মার্ডার্সের সেকেন্ড পার্ট আসবে। তাই ততদিন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দর্শক, প্রকৃতির নিয়ম হলো কিছু পেতে হলে কিছু দিতেও হয়। যত বড় বরদান তত বড়ই বলিদান দেওয়া লাগে। আশা করি এই সিরিজটা থেকে আপনারা ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছেন। তাই ততটুকুই আশা করা উচিত যতটুকু হারানোর ক্ষমতা আমাদের আছে। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।